আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখো, আজকে আমাদের ক্লাস সেকেন্ড টাইমারদের জন্য ফ্রি ক্লাস। তো আমাদের সেকেন্ড টাইম ভর্তি চলছে। তোমরা যারা আমাদের সাবেক স্টুডেন্ট ছিলা রেটিনার, তাদের অল টাইমের জন্য ৳৫,০০০ ছাড় চলছে। ঠিক আছে? তো শুরুতেই তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও, আ তোমাদের এই ভর্তি প্রোগ্রামটি চলছে, তোমরা এটা শুরু করতে পারো। তো দেখো ভাইয়া, আজকে আমাদের যে ক্লাস, তোমরা জানো আমাদের গত সেশন থেকে ইন্টারন্যাশনাল পার্টটা যুক্ত হইছে। তো এই ইন্টারন্যাশনাল সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে ম্যাপ। ঠিক আছে? তো এই ম্যাপের ক্ষেত্রে তুমি যদি ম্যাপটা পারো, আল্লাহর রহমতে তুমি ম্যাপ থেকেই সবকিছু শিখে যাবা। ঠিক আছে? সুতরাং আজকে আমরা টপিকসটা রাখছি মূলত ম্যাপ, ইন্টারন্যাশনাল ম্যাপ। এই ম্যাপের বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। তো শুরুতেই আমি যখন একটা ম্যাপ নিবো, ঠিক আছে? যখন ম্যাপ আমি নিবো, এটা আমাদের রেটিনার ম্যাপ। আশা করি এই ম্যাপটা তোমরা যারা রেটিনাতে ভর্তি হবে সবাই পেয়ে যাবা হার্ড কপি। ঠিক আছে? তো এই ম্যাপের যেকোনো একটা ম্যাপ তুমি যখন নিবা, এর কয়েকটা দিক আছে। এর উপরের দিকটা অলওয়েজ হবে উত্তর দিক। ঠিক আছে? তাহলে নিচের দিকটা কি হবে ভাইয়া? দক্ষিণ দিক। এটা মাথায় রাখতে হবে। এটা বেসিক জিনিস ম্যাপের। ঠিক আছে? এবং এই ম্যাপে তুমি যখন ম্যাপের এইদিকে মুখ করে দাঁড়াবে, তখন হাতের ডান দিক হবে পূর্ব দিক। ঠিক আছে? এদিকে আমি যখন এদিকে ফিরে দাঁড়াবো ম্যাপের দিকে, তখন হাতের ডান দিক হবে পূর্ব দিক এবং এই সাইডটা হবে পশ্চিম দিক। তাহলে আমরা দিক জিনিসটা শিখে গেলাম। ঠিক আছে? আ একজন লিখছে, "ভাইয়া আবারও কি ইন্টারন্যাশনাল থাকবে?" হ্যাঁ। আ আগে ইন্টারন্যাশনাল ছিল, মাঝে করে ইন্টারন্যাশনাল ছিল না। আগে কিন্তু ভর্তি পরীক্ষায় ইন্টারন্যাশনাল আসতো। তোমার জিকে থেকে যদি ১০ মার্কস হয়, তাহলে ১০ মার্কসের মেক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ অংশ থেকে আসবে ৬ থেকে ৭ মার্কস। আর বাকি পার্টটা ইন্টারন্যাশনাল থেকে আসে। যেহেতু এবার অনেক বছর পরে হুট করে ডিসিশন আসছিল, এজন্য এবার ইন্টারন্যাশনাল থেকে একটা প্রশ্ন আসছে। কিন্তু অন্যান্য বারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মোটামুটি ৩ থেকে ৪ মার্কস এসে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দিক নির্ণয়। তাহলে এই ম্যাপটা আসলে এটা পৃথিবীর একটা 2D ম্যাপ। আসলে পৃথিবীটা তো এমন না। পৃথিবীটা আসলে গোল। তো ম্যাপটা আসলেই এভাবে গোলাকার হলেই সবচেয়ে ভালো হতো, তোমাদের বুঝতে সুবিধা হতো, হ্যাঁ? পৃথিবীটা হচ্ছে এই যে এরকম গোল। তো আমরা ম্যাপ সম্পর্কে আরেকটু জিনিস শিখে আসি চলো। ম্যাপের আরেকটু বেসিক জিনিস আমরা একটু শিখি। সেটার জন্য আমাকে বোর্ডে আসতে হবে। ঠিক আছে? তো পৃথিবীটা যেহেতু গোল, তো আমি যদি একটা গোল পৃথিবী আঁকাই, ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে? এটা একটা পৃথিবী। ওকে? এই পৃথিবীর আমরা বলেছি এটা উত্তর দিক, পূর্বাস। একটা ম্যাপের এই পাশটা হবে উত্তর দিক। তাহলে এটা হবে দক্ষিণ দিক, দক্ষিণ। ঠিক আছে? এটা হবে পূর্ব আর এটা হবে পশ্চিম। এটা হচ্ছে ম্যাপের হচ্ছে বেসিক দিক। এখন দেখো, এই ম্যাপটাকে এইটা পৃথিবী একটা হচ্ছে গোল। তো এই গোল জিনিসটাকে আমরা একটা পূর্ব পশ্চিম, এই যে পূর্ব পশ্চিম একটা রেখা দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে? পূর্ব পশ্চিম একটা রেখা দ্বারা যদি আমরা ভাগ করি, ধরো এই বরাবর আমরা একটা সমান ২ ভাগে পৃথিবীকে সমান ২ ভাগে আমি ভাগ করে ফেললাম একটা রেখা দ্বারা। ঠিক আছে? এই রেখাকে বলা হয় অক্ষরেখা। ঠিক আছে? আপাতত শিখে রাখো, এই রেখার নাম হচ্ছে অক্ষরেখা। তাহলে দেখো, এই অক্ষরেখার সাপেক্ষে আমি চাইলেও এইটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো, পূর্ব এবং পশ্চিমে একটা রেখা পৃথিবীটাকে, এটা হচ্ছে কাল্পনিক রেখা। হ্যাঁ? এটা কল্পনা করি যে পূর্ব এবং পশ্চিমে একটা রেখা গেছে, এই রেখাকে বলছি আমরা অক্ষরেখা। হ্যাঁ? এই পাশে আরো রেখা থাকতে পারে, এই পাশে আরো রেখা থাকতে পারে। এভাবে এর সমান্তরাল যতগুলো রেখা হবে, সবগুলো রেখাকে আমরা কি বলবো? অক্ষরেখা বলবো। ঠিক আছে? সবগুলো রেখাকে তাহলে আমরা কি বলবো? অক্ষরেখা। তাহলে এটাও একটা অক্ষরেখা। তো এই অক্ষরেখাটা পৃথিবীর একদম মাঝখান বরাবর দিয়ে গেছে। এইজন্য এর একটা বিশেষ নাম আছে এই অক্ষরেখার। এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে আমি একটু লিখে রাখি, এই অক্ষরেখার নাম আছে নিরক্ষ রেখা বা মূল মধ্যরেখা আমরা বলতে পারি বা বিষুব রেখা বলতে পারি। হ্যাঁ? অনেকগুলো নাম আছে এর নিরক্ষরেখা বা অক্ষরেখা। এটা হচ্ছে 0 ডিগ্রি যদি আমি ধরি, তাহলে এখান থেকে আমি কেটে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি এভাবে অসংখ্য সমান্তরালে রেখা টানতে পারি। যতগুলো রেখা টানবো সবগুলোর নাম হবে অক্ষরেখা। এদিক দিয়েও টানতে পারি। তাহলে দেখো, আমার এই মূল মধ্যরেখা বা নিরক্ষরেখাটি বা 0 ডিগ্রি এই অক্ষরেখাটি আমার পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করছে। পৃথিবীকে কি করছে? উত্তর এবং দক্ষিণে গোলার্ধে ২ টা গোলার্ধে ভাগ করে ফেলি।
আমরা বলি না উত্তর গোলার্ধের দেশ, দক্ষিণ গোলার্ধের দেশ। তো এই রেখা দ্বারা উত্তর এবং দক্ষিণকে পৃথিবীতে ভাগ করা হয়েছে। খুব ভালো কথা। তাহলে দেখো এইভাবে আমার পৃথিবীকে এই নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা এবং এর একটা নাম আছে, ইংলিশ নাম আছে। এই ইংলিশ নামটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখো। ইকুয়েটর। ইকুয়েটর। আমরা একটা দেশের নাম জানি, হ্যাঁ, ইকুয়েডর, আমরা একটু পরে দেখব। ওই দেশের নামকরণ করা হয়েছে এই রেখার নাম অনুসারে। কারণ ওই দেশটা এই ঠিক এই বরাবর আমরা দেখব ইকুয়েডর, ল্যাটিন আমেরিকার একটা দেশ, দক্ষিণ আমেরিকার একটা দেশ, এই বরাবর আছে আমার। ঠিক আছে? তো এই রেখার উপর ওই দেশটা অবস্থিত। এইজন্য এই দেশের নাম করা হয়েছে এই রেখার নাম অনুসারে ইকুয়েটর, ওই দেশের নাম হয়েছে ইকুয়েডর। এরকম পৃথিবীর ২ টা দেশ আছে যেই দেশের নামকরণ এই রেখার নামকরণ অনুসারে করা হয়েছে। আরেকটা আছে এই বরাবর আমরা জানি আফ্রিকা মহাদেশ অবস্থিত। সেই আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম আছে গিনি। যেহেতু এটা নিরক্ষরেখা এইজন্য ওই দেশের নাম আছে নিরক্ষীয় গিনি। খালি তোমাদের যদি প্রশ্ন আসে যে বিশ্বের ২টা দেশ আছে যেটা এই নিরক্ষরেখার উপর ভাগ করে বা নিরক্ষরেখার নামকরণ অনুসারে করা হয়েছে। একটা হচ্ছে ইকুয়েডর আর একটা হচ্ছে গিনি। তাহলে দেখো আমরা এই অক্ষরেখা যেটা 0 ডিগ্রি অক্ষরেখা, এই 0 ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে মূল মধ্যরেখা বা নিরক্ষরেখা বা আমরা বলছি ইকুয়েটর। খুব ভালো কথা। তো এভাবে পৃথিবীকে এরকম ডিগ্রিতে ভাগ করা যায়, অসংখ্য ডিগ্রিতে। তো এভাবে ভাগ করতে, করতে এই বরাবর যদি আমরা একটা রেখা পাবো, উত্তর দিকে একটা রেখা পাবো, ঠিক আছে? আর এই দিকে একটা রেখা পাবো, ঠিক আছে? এই ২ টা এটাও কিন্তু অক্ষরেখা, ঠিক আছে? তো এই অক্ষরেখার এটা হচ্ছে 23.5 ডিগ্রি। ধরো 23.5 ডিগ্রি, এখানেও আছে 23.5 ডিগ্রি। তো এই 23.5 ডিগ্রি অক্ষরেখাগুলোর একটা বিশেষ নাম আছে। উত্তর দিকের এই 23.5 ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? কর্কট ক্রান্তি রেখা। এবং এই দক্ষিণের যে 23.5 ডিগ্রি রেখা, এই রেখার একটা নাম আছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা আমরা ইংলিশেও বলতে পারি। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা তোমরা জানো, হ্যাঁ? মকর ক্রান্তি রেখা। এখন বলতে পারো ভাই এই রেখাগুলো কিসের জন্য করা হয়? আসলে এটা এই সবগুলো হচ্ছে কাল্পনিক রেখা। এই রেখাগুলো আমাদের আসলেই ভূগোলবিদরা করেছেন, এটার গুরুত্বও আছে। এটা তো এমনি, এমনি আর এই রেখাগুলো করা হয়নি। তুমি দেখো ভাইয়া একটু চিন্তা করো, এই যে ২ রেখার মধ্যবর্তী যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে সূর্যের আলো, আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই না? তো সূর্যের আলো পৃথিবী বরাবর এই বরাবর যে দেশগুলো আছে সেখানে লম্বভাবে কিরণ দেয়। তার মানে আমরা বুঝতে পারি যে এই এলাকা বরাবর যেই দেশগুলো আছে সেই দেশগুলো তাপমাত্রা একটু বেশি হয় এবং এই এলাকা থেকে আমি যতই উত্তরে বা দক্ষিণে যাব টেম্পারেচার কমতে থাকবে এবং কমতে, কমতে একসময় এখানে এই বরফ এলাকা চলে আসবে। ঠিক আছে? এখন আমরা একটু আসি ভাইয়া। তাহলে আমরা অক্ষরেখায় আছি এখনো। ঠিক আছে? এখন দেখো আমি আরেকটা কালার নেই। 23.5 ডিগ্রি রেখাকে উত্তরের রেখাকে বলছি আমি কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণের রেখাকে বলছি মকর ক্রান্তি রেখা। এই রেখাগুলোর গুরুত্ব কি আমি বুঝালাম। শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা যারা ভূগোল পড়ছো বা ভূগোল পড়বা, যে বায়ু প্রভাবিত হয় সমুদ্র বায়ু বা আয়ন বায়ু, সেই বায়ুগুলো কিন্তু এই রেখা বরাবর এসে দিক পরিবর্তন করে, হ্যাঁ? ফ্রেনেলের সূত্র অনুসারে। তো এই রেখাগুলোর কিন্তু আসলে একটা গুরুত্ব আছে। ওকে। এবার দেখো এভাবে যাইতে যাইতে এই বরাবর আরেকটা অক্ষরেখা আছে, সেটা অবস্থিত ৬৬ ৬.৬৬ ডিগ্রি বা ৬৫ দশমিক সামথিং, হ্যাঁ? আমরা যদি একটু দেখে আসি। ঠিক আছে? ৬৬.৫, ঠিক আছে? ৬৬.৫। তাহলে দেখো এই বরাবরও একটা ৬৬.৫ হবে। সেম জিনিস। এখানেও ৬৬.৫। তো এই অক্ষরেখার একটা বিশেষ নাম আছে। এগুলোকে বলা হয় মেরু রেখা, হ্যাঁ? এটা হচ্ছে ৬৬.৫ ডিগ্রি অক্ষরেখা, উত্তর অক্ষরেখা, এটা ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই এটাকে বলা হয় সুমেরু রেখা, সুমেরু। আর এটাকে বলা হয় কুমেরু, কুমেরু রেখা। তো এটা আমার হচ্ছে পৃথিবী গেল। তাহলে আমরা উত্তর দক্ষিণে কতগুলো অক্ষরেখায় ভাগ করা হয়েছে। 0 ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি এবং উত্তরে আর দক্ষিণে আছে মকর ক্রান্তি। ৬৬.৫ ডিগ্রি হচ্ছে যে সুমেরু, এবার হচ্ছে কুমেরু। এখন হচ্ছে আরো মজার বিষয় আছে। ঠিক আছে? এই যে আমরা বাংলাদেশের, আমরা একটু পরে আসবো, আরেকটা দেখি। এবার দেখো আমি বাংলাদেশ না, পৃথিবীকে এই মাঝখান বরাবর উত্তর থেকে দক্ষিণে আরেকটা রেখা কল্পনা করছি। যেই রেখাটা পৃথিবীকে কি করছে? পূর্ব এবং পশ্চিমে ভাগ করছে। এই রেখার নাম আছে দ্রাঘিমা রেখা। হ্যাঁ? তাহলে যেহেতু এই রেখার নাম আছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে?
এই রেখার নাম আছে দ্রাঘিমা রেখা। তাহলে আমরা একটু আসি, এটা একটু লাল দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দ্রাঘিমা রেখা। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কি করছে? পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করছে। ঠিক আছে? এখন দেখো এইটা আমার মূল মধ্যরেখা, এটা আমরা ধরো 0 ডিগ্রি 0 ডিগ্রি ধরি। এই রেখাগুলোর গুরুত্বটা কি দেখো। এখন বাংলাদেশের অবস্থানটা কোথায় হবে আসলে? বাংলাদেশের অবস্থানটা হবে এখান থেকে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে যখন 90 ডিগ্রি বরাবর আসবো, বাংলাদেশের অবস্থানটা হবে ঠিক এই বরাবর এবং 23 ডিগ্রি বরাবর। আমরা জানি বাংলাদেশের অবস্থান কোথায়? পূর্ব দিকে। আমরা জানি বাংলাদেশ আছে পূর্ব দিকে অবস্থিত। এই 0 ডিগ্রি থেকে বাংলাদেশকে যে দ্রাঘিমা রেখা পূর্ব এবং পশ্চিমে ভাগ করেছে, বাংলাদেশের পূর্ব দিকে। কতটুকু পূর্ব দিকে? আমাদের বইয়ে বলা আছে 88.01 থেকে সামথিং। আমি ধরি 88 থেকে 92 এর ভিতরে বাংলাদেশ অবস্থিত। তার মানে এর ভিতর 90 ডিগ্রি পড়ছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশটা এই বরাবর 90 ডিগ্রি বরাবর, এই বরাবর কোথাও একটা আছে। ঠিক আছে? এবং বলা হচ্ছে উত্তর রেখায় অবস্থিত বাংলাদেশ। এই যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে। কত দিকে? সেটা হচ্ছে আমাদের আছে 20 থেকে ধরো 26 বা 24। তার মানে অবশ্যই এই 23.5 এর মাঝখানে পড়ছে। তার মানে বাংলাদেশের অবস্থানটা হবে এখানে, এখানে। তাহলে দেখো পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্ব দিকে কত ডিগ্রি পূর্ব দিকে? 90 ডিগ্রি পূর্ব দিকে। 88 থেকে 92 পর্যন্ত। আবার এই যে নিরক্ষরেখা আছে, হ্যাঁ, নিরক্ষরেখা মূল মধ্যরেখা 0 ডিগ্রি থেকে এটা উত্তর দিকে। কতটুকু উত্তর দিকে? 20 থেকে 24 এর ভিতরে বা 20 থেকে 26 এর ভিতরে, হ্যাঁ? আ মানে 23.5 ডিগ্রি বরাবর। তার মানে আমি বলতে পারি এই যে 23.5 ডিগ্রি যে রেখাটা গেছে, এই রেখার একটা স্পেশাল নাম ছিল কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে। ঠিক আছে? এবার আসো, এই যে 0 ডিগ্রি রেখাটা আমরা বলছি 0 ডিগ্রি রেখা, এই 0 ডিগ্রি রেখার একটা গুরুত্ব আছে। এটাকে এই রেখাটি গেছে আমাদের, দেখো একজন লিখছে ভাই এগুলো কি আসবে? এগুলো আসবে না। কিন্তু এইগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলো তোমাকে জানতে হবে। এগুলো না জানলে তুমি কোনো কিছুই পারবা না। এটা হচ্ছে একটা ম্যাপের বেসিক। আর তুমি যদি ম্যাপটা পারো পুরো ইন্টারন্যাশনাল তোমার, তুমি যদি বলো ভূ রাজনীতি পড়তে যাবা, কোনো দেশের একটা অবস্থান পড়তে যাবা, সব কিছুতে তোমার এই জিনিসগুলো লাগবে। ম্যাপ লাগবে। সব ম্যাপ। তোমার যদি পুরো ম্যাপটা আইডিয়া হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবা। এই কারণে একটু পরে যখন আমরা ম্যাপে চলে যাব তখন তোমার বুঝতে পারবা। এখন আসো, এটা হচ্ছে 0 ডিগ্রি। এটাকে বলা হয়, এটা লন্ডন। আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই বরাবর আমার রয়েছে লন্ডন। তো লন্ডনের গ্রিনিচ মান মন্দির আছে, সেই মন্দিরের উপর দিয়ে এই রেখাটা গেছে। এই রেখাকে বলা হয় প্রমাণ সময়। হ্যাঁ, প্রমাণ সময়। এটাকে প্রমাণ সময় ধরা হয়। এর সাপেক্ষে পৃথিবীর বাকি সময়গুলো আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? এখানে 0 ডিগ্রি মানে কি? এখানে মনে করো 12টা বাজে। এখান থেকে যতই পূর্ব যাবা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যত প্রতি 1 ডিগ্রিতে 4 মিনিট করে বাড়বে। 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট করে এইদিকে। আবার এইদিকে আসলো 4 মিনিট। 1 ডিগ্রি ডিফারেন্ট আছে 4 মিনিট হবে। তার মানে আমি লন্ডনে যদি এখন সময় 12টা বাজে বা সকাল ধরো 1টা বাজে, ভোর রাত 1টা বাজে, তাহলে আমার বাংলাদেশের সময় কতটা হবে? এটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। কিভাবে? তাহলে দেখো 1 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি 1 ডিগ্রি পরে 4 মিনিট। তাহলে বাংলাদেশ অবস্থান করছে লন্ডন থেকে 90 ডিগ্রি পূর্বে। 90 ডিগ্রি পূর্বে অবস্থান করছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 90 ডিগ্রির জন্য 90 গুণ 4 = কত হয়? 360 ডিগ্রি। সরি 360 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে 90 ডিগ্রি দূরে অবস্থান করছে পূর্ব দিকে। তাহলে 90 গুণ 4 360 মিনিট। এখন 360 মিনিটকে আমি 60 দ্বারা ভাগ করি, তাহলে আমি ঘন্টা পেয়ে যাব 60। তাহলে এই 60 দ্বারা ভাগ করলেই আমার হয় 6 ঘন্টা। তার মানে একটু মনে রাখবা, এই 0 ডিগ্রি থেকে বা লন্ডনের এই মান থেকে যে দেশের অবস্থান পূর্বে হবে, যত ডিগ্রি পূর্বে হবে এভাবে তুমি বের করতে পারবা। পূর্বে হলে তোমার তার সাথে প্লাস করতে হবে, প্লাস। তাহলে এখানে যদি 1টা বাজে তাহলে বাংলাদেশ 6 ঘন্টা পূর্বে আছে, তাহলে এর সাথে 6 ঘন্টা প্লাস করতে হবে। ঠিক আছে? তাহলে বাংলাদেশে হবে 7টা, সকাল 7টা AM। আর যদি এই দিকে হয় তাহলে তোমার ওটা মাইনাস করতে হবে। মাইনাস এই একটার সাথে তোমার এদিকে 6 ঘন্টা মাইনাস করতে হবে, এদিকে 90 ডিগ্রির কোনো দেশ হলে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আমার এই দিকে কেন প্লাস করতে হয়, ওইদিকে কেন মাইনাস করতে হয়? ভাইয়া সূর্য কোন দিকে ওঠে? ঠিক আছে? সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। এইজন্য আমার দিন কাউন্ট হয় এই দিক থেকে। এইজন্য আমরা এই পূর্ব দিকে সবসময় প্লাস করি এবং পশ্চিম দিকে সবসময় মাইনাস করি। এইজন্য তোমাদের একটা পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে গ্রিনিচ মান মন্দির অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা এগিয়ে আছে বা পিছিয়ে আছে? তাহলে আমাদের জিএমটি কত হবে? জিএমটি হবে
+6 আওয়ার। এখানে জিএমটি মানে কি? গ্রিনউইচ মিন টাইম। মানে ওই যে গ্রিনিচ মান মন্দিরের যে মিন টাইমটা প্রমাণ সময়টা ধরা হয়েছে সেটা। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো কিনা ভাইয়া? বলো। তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, দেখি কেমন পারো। এতক্ষণ ধরে যারা আছো, ক্লাস করতেছো, একটু প্রশ্ন করি, বলো। 23.5° উত্তর অক্ষরেখাকে কি বলা হয়? দেখো, যারা এই মুহূর্তে ফেসবুকে দেখতেছো এবং জুমে আমাদের ক্লাস করতেছো, তারা একটু বলো তো, 23.5° রেখাকে কি রেখা বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। এই তো, এলা সুন্দর অ্যান্সার দিয়েছো। সারা, ভেরি গুড। 23.5° রেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এখন বলো তো, কয়টা দেশের নামকরণ এই অক্ষরেখা মানে নিরক্ষরেখার নামকরণ বা ইকুয়েটরের নামকরণ অনুসারে করা হয়েছে? কয়টা দেশের নাম? এই যে 2টা দেশের নাম। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, আমরা যদি একটু ম্যাপে চলে যাই, ঠিক আছে? একটু ম্যাপে চলে আসলাম, তাহলে দেখো এই যে জিনিসটা, এইবার পুরো দেশটা তোমার মাথার। একটা জিনিস বলি ভাইয়া, তুমি যখনই আজকে দেখো আমি ম্যাপ থেকেই পুরো ইন্টারন্যাশনাল কিন্তু পড়ানো যায়। এই যে যুদ্ধ হচ্ছে সিরিয়াতে বা রাশিয়া, ইউক্রেন, বা আমি যদি বলি এই যে এখানে ছিল কিউবা, এখানে ছিল সেই কিউবা, কিউবার যে মিসাইল সংকট ছিল, ক্ষেপণাস্ত্র সংকট ছিল। এই যে যুদ্ধগুলো কেন হয়? একটা দেশের সাথে আরেকটা দেশের কি ঘটছে? ডাকাতি কেন হয়? এই সবকিছু ম্যাপের ভিতরে আছে। তুমি এখান থেকে সবকিছু শিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এটা 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 একটু জুম করলে দেখতে পারবা। একটা বেসিক জিনিস শেখো, আমি মুখে, মুখে বলে দেব। যেখানে জুম করার দরকার হয় আমি বলে দিব। মোটামুটি দেশ বোঝার দরকার নেই। তুমি কিছু একটা দেখতে পাচ্ছ, এই নীল অংশ দেখতে পাচ্ছ, সাদা অংশ দেখতে পাচ্ছ, এইগুলোই। একটা ম্যাপের এই নীল চিহ্নিত অংশ মানে এখানে পানি আছে। আর এইগুলো হচ্ছে ভূভাগ। ঠিক আছে? তাহলে দেখো, এটা একটা ম্যাপ। তো এই ম্যাপের এই যে আমরা বলছিলাম এই বরাবর দেখো, এই যে আমরা যে রেখাগুলো টানছিলাম, এই যে এই রেখাটা, এই যে এই রেখাটা দেখো, এটা হচ্ছে সেই 0°। একটু একটু দাঁড়াও, একটু বড় করে দিই। এইবার দেখো, এই যে এই বরাবর আমরা যে রেখাটা টানছিলাম সেই রেখাটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। আর দেখো, এই যে এইটা হচ্ছে ইকুয়েটর বিষুব রেখা বা মহাবৃত্ত রেখা বা গুরুবৃত্ত রেখা, অনেকগুলো নাম আছে। এই রেখাটা সেই 0°। তাহলে দেখো, এই 0°-র উপর দিয়ে আমার এখানে দেশটা আছে। দেখো, এই যে আমরা বলছিলাম ইকুয়েডর, এই যে দেশটা ল্যাটিন আমেরিকার দেশ বা দক্ষিণ আমেরিকার মহাদেশে, এটা হচ্ছে ইকুয়েডর। ঠিক আছে? আর এই বরাবর আমরা গিনি পাবো। ঠিক আছে? নিরক্ষীয় গিনি। এই যে 2টা দেশ এই রেখার উপর অবস্থিত। আবার আমরা বলছিলাম যে এই রেখাটা মূলত হচ্ছে আমার লন্ডন। এখানে আমার হচ্ছে যুক্তরাজ্য, এই যে এই জায়গাটা হচ্ছে আমার লন্ডন। তাহলে আমার লন্ডন এই সময়ের সাপেক্ষে আমরা ধরি। দেখো, আমরা বাংলাদেশের অবস্থান কোথায় বলছিলাম? এই এটা থেকে 90° বরাবর। তাহলে এই বরাবর আমি 90° বরাবর চলে আসি। এই যে এই বরাবর আছে আমার 90°। এই যে এখানে আমার বাংলাদেশটা। তাহলে এই বরাবর আমার 90° আছে এবং এই দিকে আমার বাংলাদেশটা। এবং বাংলাদেশটা আমরা বলছিলাম এই অক্ষরেখা থেকে কয় ডিগ্রি? দেখো, অক্ষরেখা থেকে এই যে 23.5° রেখা আমার এই বরাবর গেছে, এই জায়গাটাই আমার বাংলাদেশ। তাহলে দেখছো? এই যে 23.5°, এটা যদি 0° হয়, এটা যদি 0° হয়, এটা 23.5° উত্তর অক্ষরেখা, এটাই সেই কর্কট ক্রান্তি রেখা। এইটাই কর্কট ক্রান্তি রেখা, এই বরাবর চলে গেছে। আর এটাই সেই মকর ক্রান্তি রেখা। 23.5° রেখা, এটাই সেই মকর ক্রান্তি রেখা। এইজন্য এই দেশগুলো দেখো টেম্পারেচার একটু বেশি হয়। এই যে এখানে সব মরুভূমির দেশগুলো, মরুভূমির দেশগুলো, মরুভূমির দেশগুলো। আমি বলছিলাম এই রেখার মাঝখানের দেশগুলোতে সূর্য লম্বভাবে কিরণ দেয়। মানে এই দেশগুলোতে দেখবা তাপমাত্রাটা একটু বেশি থাকে। তো মোটামুটি এটাই ছিল আমাদের বেসিক জিনিসগুলো। এবার আমরা চলে যাব এক একটা মহাদেশ। ঠিক আছে? তার আগে বলো তো ভাইয়া তোমরা, এই যে টোটাল পৃথিবী, এই পৃথিবীর কত ভাগ জল এবং কত ভাগ পানি এবং কত ভাগ ভূমি? আমরা জানি এই পৃথিবীর ৭১ ভাগই হচ্ছে জলরাশি বা পানি এবং বাকি ২৯ ভাগ হচ্ছে শুধুমাত্র স্থলভাগ। তাহলে এই যে স্থলভাগ, এই জলভাগের একটা নাম আছে। ঠিক আছে? এই জলভাগের সমস্ত একসময় বলা হতো যে আমরা জানি ৭ টা মহাদেশ আছে। এতটুক তো জানো? হুম? ৭ টা মহাদেশ। তো বিগ ব্যাং থিওরির মাধ্যমে যে আমাদের পৃথিবী রাষ্ট্রের জন্ম হলো, হুম? পৃথিবী নামক একটা গ্রহের জন্ম হলো। একসময় মনে করা হতো পুরো পৃথিবীটা একটা মহাদেশ। ওকে বলা হয়তো প্যানজিয়া। ঠিক আছে? তাহলে এই স্থলভাগ সম্পর্কে সবগুলো মহাদেশকে বলা হয়তো প্যানজিয়া। এবং এই জলভাগ, এই জলরাশিগুলো প্যান্থা লাছা। ঠিক আছে?
তো আমরা এই জলভাগ স্থলভাগ নিয়ে একটু পড়বো। তাহলে আমরা বেসিক জিনিসপত্র শিখে গেলাম। এখন আসো আরেকটা জিনিস শিখাই তোমাদের, একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটা কি ভাইয়া? এই যে আমরা অক্ষরেখা, তাহলে আরেকটু খেয়াল করো ভাইয়া। এটা আছে আমার সেই ইকুয়েটর বা বিষুব রেখা, এটা আছে সেই 0 ডিগ্রি রেখা, 0 ডিগ্রি। এটা আছে 0 ডিগ্রি, এটা আছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। দেখো এখানে তোমাদের আরেকটা রেখা শিখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 49 ডিগ্রি। এটা যদি তার আগে শিখায় 38 ডিগ্রি। এই রেখাটার নাম আছে 38 ডিগ্রি, 38 ডিগ্রি। তো দেখো ভাইয়া, এই 38 ডিগ্রি রেখা, এখানে আছে উত্তর কোরিয়া, এখানে আছে দক্ষিণ কোরিয়া। তাহলে 2 কোরিয়াকে পৃথক করেছে লাইন অফ ডিমার্কেশন বা মিলিটারি ডিমার্কেশন লাইন। আমরা জানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া 2টা দেশ, ওই যে কিম জং উনের দেশ, তাই না? এটা আমরা খুব ভালো করে জানি, কিম জং উনের দেশ। এই যে 2টা দেশের ভিতর যখন যুদ্ধ বাধে, তখন মিলিটারি ডিমার্কেশন লাইন হিসেবে এই 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারাই মূলত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ভাগ করা হয়েছে। তাহলে একটা মানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের জন্য। দেখো এগুলো সব কিন্তু ম্যাপ থেকেই চলে আসে। তাহলে উত্তর পরীক্ষা আসবে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোন রেখা? এই যে অক্ষরেখা। কোন অক্ষরেখা? 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, কারণ আমরা জানি এটা হচ্ছে উত্তরে অবস্থিত। আচ্ছা, এরকম একটা গুরুত্বপূর্ণ আরেকটা অক্ষরেখা আছে, সেগুলো কি? এই যে 45, এই বরাবর যদি আমি চলে যাই, তাহলে মোটামুটি 50 বা 49 ডিগ্রি অক্ষরেখা। হ্যাঁ, এই বরাবর যদি টানতে টানতে আমি চলে আসি, টানতে টানতে চলে আসি, তাহলে এইটা হচ্ছে আমার 49 ডিগ্রি অক্ষরেখা। তাহলে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা কি করছে ভাইয়া? এটা গুরুত্বপূর্ণ 2টা দেশকে, এই যে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, এটার যে কানাডা আছে, কানাডা এবং ইউএসএ মানে আমেরিকা, এই 2টা দেশকে পৃথক করেছে। তাহলে দেখো এই যে তোমরা যে বলছিলা ভাইয়া, তোমরা যে একটু আগে বলছিলা যে ভাইয়া এইগুলো পরীক্ষায় আসবে কিনা, তাহলে আসবে কিনা দেখো। 0 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 38 ডিগ্রি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে, আর 49 ডিগ্রি অক্ষরেখা কি করেছে? কানাডা এবং আমেরিকাকে পৃথক করেছে। তো আমরা যখন সীমারেখা পড়বো, সীমারেখা নিয়ে তোমাদের একটা চ্যাপ্টারই আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, হ্যাঁ, ইন্টারন্যাশনাল। যে তুমি ম্যাপ যদি বুঝতে পারো, বাকি সব তুমি এমনি বুঝে যাবে। ওকে। এবার আসো ভাইয়া, গুরুত্বপূর্ণ মহাদেশগুলো আমরা শিখব। ঠিক আছে? তো আমি এখন শিখবো এশিয়া মহাদেশ। 7টা মহাদেশ আছে আমাদের। 7টা মহাদেশগুলোকে আমরা একটু বোঝার ট্রাই করব যে এই এশিয়া মহাদেশ কোন দিকে। তো আমরা দ্রাঘিমা রেখা বলছিলাম, এই যে এদিকে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, হ্যাঁ? এখান থেকে যদি আমি 66 ডিগ্রি বরাবর আসি, এই যে 66 ডিগ্রি বরাবর আসলে এই পর্বতটার নাম হচ্ছে উরাল পর্বত। উরাল পর্বত। তো আমি কিন্তু এখন মহাদেশ পড়ছি, হ্যাঁ? তো এই উরাল পর্বত থেকে এইদিকে একটা পর্বত আছে। দেখলে এটা বিশাল একটা বড় দেশ, হলুদ চিহ্নিত যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাশিয়া। তো এই রাশিয়াকে 2 ভাগ করে ফেলছে। এইদিকে একটা পর্বত আছে, সেই পর্বতের নাম হচ্ছে উরাল পর্বত। তো এই দিক থেকে মধ্যপ্রাচ্য হয়ে এপাশে কাস্পিয়ান সাগর আছে, হ্যাঁ? কাস্পিয়ান সাগর তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো এই কাস্পিয়ান সাগর হয়ে এইদিকে তুরস্ক হয়ে এইদিকে চলে আসলাম মিশর, মিশরের সিনাই উপত্যকা। এরপরে এখানে আসে যে সুয়েজ খাল বা লোহিত সাগর। এই যে লোহিত সাগর থেকে এই বরাবর নিয়ে আসলে এই যে টোটাল অস্ট্রেলিয়ার আগ পর্যন্ত এই বরাবর আমার হচ্ছে টোটালটা হচ্ছে এশিয়া মহাদেশ। কি মহাদেশ ভাইয়া? এশিয়া মহাদেশ। এখন দেখো তাহলে এইটুক পেলাম আমি এশিয়া, এশিয়া, এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা আছে 44টি। কয়টা ভাইয়া? 44টি স্বাধীন রাষ্ট্র আছে। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটাকে আমরা এশিয়া মহাদেশ, এবং আমাদের যে 7টা মহাদেশ আছে, এই 7টা মহাদেশের ভিতর সবথেকে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে দেখো এই যে এখানে আসে ভূমধ্য সাগর, হুম? এই সাগরটা আমরা একটু পরে জলভাগ যখন পড়াবো, তখন সাগর কি, উপসাগর কি, প্রণালী কি, এগুলো আমরা শিখবো। সাগর তো মোটামুটি তোমাদের একটা বেসিক জ্ঞান আছে, সাগর কি, ঠিক আছে? ওকে। তো এখানে আছে ভূমধ্য সাগর। তো এই ভূমধ্য সাগরের এই তীর ঘেঁষে এই বরাবর স্পেন হয়ে যদি এই এলাকাটুকুর নাম আছে ইউরোপ। এই এলাকাগুলোর নাম আছে ইউরোপ। ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া, আমার এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ থেকে মূলত এই ইউরোপকে পৃথক করেছে কে? এই উরাল পর্বত। কি পর্বত? উরাল পর্বত। এটাই পরীক্ষায় আসে। যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কে? এই উরাল পর্বত। আবার রাশিয়াটা দেখো, রাশিয়ার একটা ভাগ কিন্তু ইউরোপে পড়েছে।
ভৌগোলিকভাবে রাশিয়ার একটা অংশ এশিয়াতে পড়েছে, একটা অংশ ইউরোপে পড়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোন দুইটি দেশ এশিয়া এবং ইউরোপের মাঝখানে অবস্থিত? তাহলে হবে রাশিয়া। ওকে। এবার আসো ভাইয়া, এই বরাবর যদি আমি এখানকার কথা চিন্তা করি, তাখানে এখানে ভূমধ্যসাগর আছে, ভূমধ্যসাগর দ্বারাও ইউরোপটা পৃথক হয়েছে। এবার আসো, এই যে ভূমধ্যসাগর আছে, ঠিক আছে? এই যে ভূমধ্যসাগর দ্বারা এই বরাবর একটা ল্যান্ড, এটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে? তাহলে এইটুকু আছে ভারত মহাসাগর, আর এই দিকে আছে প্রশান্ত মহাসাগর। এই যে এটা প্রশান্ত মহাসাগর, এটা আছে আটলান্টিক মহাসাগর। এদিকে উত্তর মহাসাগর আছে, এদিকে দক্ষিণ মহাসাগর আছে। ঠিক আছে? তো এই আটলান্টিক মহাসাগরের কুল ঘেঁষে একটা দ্বীপ আছে, দ্বীপের মতন একটা মহাদেশ আছে। এটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। হুম? বা পৃথিবীর চিড়িয়াখানা বলা হয়। এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার জঙ্গল আমরা বলে থাকি, হ্যাঁ? আফ্রিকা। তাহলে একটু দেখো তো ভাইয়া, আমি যদি প্রশ্ন করি যে যে এই যে আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে, তাহলে দেখো এই ভূমধ্যসাগর। কি সাগর? ভূমধ্যসাগর। এবং দেখো এই ভূমধ্যসাগর, এখানে কিন্তু ল্যান্ড নাই। এই একটা ভূমধ্যসাগর, এখানে আরেকটা সাগর আছে। দুইটা সাগরকে এভাবে ছোট একটা খালের মতন অংশ বা একটা সরু একটা জলভাগ দ্বারা অ্যাটাচ করা হয়েছে। এইটার নামই হচ্ছে প্রণালী। তাহলে প্রণালী কি করলো? দুইটা স্থলভাগকে পৃথক করে দিলে এবং দুইটা জলরাশিকে কি করলো? সংযুক্ত করলো। এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো প্রণালী যখন পড়বো, জিব্রাল্টার প্রণালী। তাহলে দেখো, আমার ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কে? ভূমধ্যসাগর এবং জিব্রাল্টার প্রণালী। এবার একটু এদিকে আসো তো ভাইয়া, যে এই যে এশিয়া মহাদেশ থেকে আমার আফ্রিকাকে পৃথক করেছে কে? এই যে এইদিকে আছে আমার লোহিত সাগর, এই সাগরটার নাম আছে লোহিত সাগর, আর এখানে আছে সুয়েজ খাল। তাহলে আমি বলতে পারি এবং এখানে একটা প্রণালী আছে, হ্যাঁ? এখানে এডেন উপসাগর আছে আর এই লোহিত সাগর, এর মাঝখানটা একটা প্রণালী আছে। এই প্রণালীর নাম আছে বাবেল মানদেব প্রণালী। কি প্রণালী ভাইয়া? বাবেল মানদেব প্রণালী। তাহলে দেখো, আমি যদি বলি আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কে? এই বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর, আর এর কাছে সুয়েজ খাল। টোটাল এই রুটটাই আমার, এই জলভাগটাই এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করে দিয়েছে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কে? তাহলে এই লোহিত সাগর বা বাবেল মানদেব প্রণালী। ঠিক আছে? ওকে। এবার দেখো, পৃথিবীটা তো গোল। পৃথিবীটা গোল। এখানে যদি প্রশান্ত মহাসাগর হয়, তাহলে আমার পৃথিবীটা যদি গোল হয়, এই দিক থেকে যদি ঘুরে এদিকে আসো, তাহলে এটাও প্রশান্ত মহাসাগর, এখানেও প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে রাশিয়ার এখানে একটা এই ছোট্ট একটা অংশ আছে, এই পার্টটা আমি যদি ধরি, সেই পার্টটা যদি এই পাশেও দেখাই, এটা হচ্ছে আলাস্কা। এই আলাস্কা একসময় রাশিয়ার পার্ট ছিল। এবং রাশিয়া একসময় কি করলো? এই আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিল। এবং এই কারণেই এই আলাস্কা এর সর্বশেষ রাষ্ট্র এবং ৫০তম রাষ্ট্র হিসেবে সে কিনে নেয় এটা। তো দেখো, এখানে যে আমার রাশিয়া আছে, আমি এই চিত্রটায় যদি আসি, এখানে রাশিয়া আছে, এই পাশে আমার প্রশান্ত মহাসাগর, এখানেও প্রশান্ত মহাসাগর, এবং এখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী। তাহলে এই বেরিং প্রণালী আমার কি করেছে? এশিয়া থেকে আমেরিকা মহাদেশকে পৃথক করেছে, অথবা বলতে পারি রাশিয়া থেকে আলাস্কাকে পৃথক করেছে। ঠিক আছে? তাহলে এই বেরিং প্রণালী কি করলো? দুইটা স্থলভাগকে পৃথক করলো এবং দুইটা জলভাগকে সংযুক্ত করলো। এটা হচ্ছে প্রণালী। এবার আসো, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমেরিকা মহাদেশ, তাহলে আমি মহাদেশগুলো পৃথক করতেছি। তাহলে আমি এখানে ৩টা মহাদেশ পাইলাম, আর এই পাশে আছে ২টা, ৫টা মহাদেশ। উত্তর আমেরিকা, ঠিক আছে? এবার আসো, এই মহাদেশ আছে উত্তর আমেরিকা, এটা আছে দক্ষিণ আমেরিকা। তো দেখো, আমি যদি একটু আঁকিয়ে দিই, যে এই টোটালটাই হচ্ছে, এই যে টোটালটাই হচ্ছে এখান থেকে এ পর্যন্ত টোটাল আছে উত্তর আমেরিকা, এইটুকু আছে দক্ষিণ আমেরিকা। ঠিক আছে? এপাশে মধ্য আমেরিকা গুলো আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, কারণ এখানে আছে ক্যারিবিয়ান সাগর। আমরা বলি না ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দেশ, যে ক্রিকেট খেলা করতে আসতো, কারণ এখানে আছে ক্যারিবিয়ান সাগর, আর এখানে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, দ্বীপ রাষ্ট্র, এটা বলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ওকে। তো দেখো, এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এখানে এখানে ছোট্ট একটা খাল আছে, পানামা খাল, এটাকে বলা হয় পানামা খাল। তাহলে এই পানামা খালটাই মূলত, দেখো এই পাশেও ছোট ছোট দেশ, এইদিকে জলরাশি, এই প্রশান্ত মহাসাগর, আর এই পাশে আটলান্টিক মহাসাগর, বিশাল। আমরা জানি সবচেয়ে বড় মহাসাগর, আমরা একটু পরে মহাসাগর পড়াবো, সবচেয়ে বড় মহাসাগরের নাম আছে প্রশান্ত মহাসাগর। তো এই দুইটা মহাসাগরের মাঝখানে এখানে কিন্তু ল্যান্ড ছিল, ল্যান্ড।
ঠিক আছে? তো এইখানে কৃত্রিমভাবে একটা খাল খনন করে এই ২ টা জলভাগকে এক করে দেয়া হইছে। এখানে একটা প্রণালী বানানো হইছে। যেটাকে বলতে পারে পানামা প্রণালী বা পানামা খাল। তাহলে এই পানামা প্রণালী কি করছে? এখানে পানামা দেশ আছে এবং এখানে যেই দেশটা আছে এটা পানামার মাঝখান দিয়ে গেছে। ২ টা পানামাকে পৃথক করে দিয়েছে। তো এই পানামা প্রণালী বা পানামা খাল তুমি যাই বলো না কেন এটা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমার আমেরিকা মহাদেশের ভৌগোলিক অবস্থান মোটামুটি পড়া শেষ। এখন আসো আমি যদি এক নজরে মহাসাগরগুলো দেখি। ও তাহলে আমার ৫ টা গেল। ৩ আর ২ ৫ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আর এই যে এখানে আছে ওশেনিয়া মহাদেশ, ঠিক আছে? বা অস্ট্রেলিয়া মহাদেশ তোমরা যেটাই বলো না কেন। আর এই বরাবর হচ্ছে অ্যান্টার্কটিকা যেখানে কোনো মানব বসতি নাই। কিছু মানুষ বসবাস করে সেজন্য জানো? এই মানুষগুলো বসবাস করে এখানে গবেষণার জন্য। ঠিক আছে? এইবার আমরা দেখব, ঠিক আছে? একজন বিখ্যাত মানুষ আছে, হ্যাঁ? সেই বিখ্যাত মানুষের নাম আলফ্রেড ডি মহান। হুম, মানে মহান মানুষ আছে। তার নামই আছে মহান। আলফ্রেড ডি মহান। সে একটা সি পাওয়ার থিওরি দিয়েছে, হ্যাঁ? তিনি বলেছেন যে এই মহাবিশ্ব তার হাতে থাকবে, এই মহাবিশ্ব তার হাতে থাকবে সমুদ্রের উপর যার বেশি আধিপত্য থাকবে। হুম? মানে এই আলফ্রেড ডা মহান বলেছেন তার থিওরি, সমুদ্র থিওরি অনুসারে যে সমুদ্রের উপর যার বেশি কর্তৃত্ব থাকবে সে একসময় বিশ্ব শাসন করবে। বিশ্ব তার হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে? এখন দেখো এই সমুদ্রগুলো কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে? তো আমরা একটু ভিন্ন কালার নিই। এই যে এটা দেখো আটলান্টিক মহাসাগর। দেখো আমি যদি একটু আঁকাই, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। দেখো আটলান্টিক মহাসাগর এইখানে আমার ইউরোপ, আফ্রিকা, এশিয়া এটা স্থলভাগ একসাথে মোটামুটি কাছাকাছি। আর এর মাঝখানে বিশাল একটা মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর। ওই যে টাইটানিক ডুবে গেছিল কোন মহাসাগরে বলো তো ভাইয়া? এই টাইটানিক ডুবছিল কোন মহাসাগরে? বলো। কত সালে টাইটানিক ডুবে যায়? টাইটানিক কত সালে ডুবে যায়? এই যে ১৯১২ সালে এই টাইটানিক ডুবে যায়, টাইটানিক নিয়ে একটা মুভিও বানানো হয়েছে, হ্যাঁ? এই এই টাইটানিক মুভির পরিচালক কে? এটা কিন্তু একবার কোন ভার্সিটি পরীক্ষায় যেন আসছিল। জেমস ক্যামেরুন, তাই না? তো এই যে আটলান্টিক মহাসাগর, তো আটলান্টিক মহাসাগরটার আকৃতিটা দেখো, আমি যদি একটু স্থলভাগ ধরি, এই যে এটা হচ্ছে আচ্ছা একটু বড় করে দিই। এই যে, ঠিক আছে? তো দেখো এটা এস আকৃতির। এটা যদি স্থলভূমি হয়, এটা যদি স্থলভূমি হয়, এটা যদি স্থলভাগ হয় আর এটা জলরাশি। টোটাল দাদা এস আকৃতির একটা আটলান্টিক মহাসাগর পাইলাম। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে যে আটলান্টিক মহাসাগরের আকৃতি কেমন? এস আকৃতির। তাহলে এটা আমার পেলাম আটলান্টিক মহাসাগর। আর প্রশান্ত মহাসাগর তো বিশাল বড় সবচেয়ে বড় মহাসাগর। প্রশান্ত এইদিকেও আছে, ওইদিকেও আছে। ভালো কথা। এই যে এই মহাসাগরটার নাম হচ্ছে ভারত মহাসাগর। এটা কোথায় অবস্থিত? এই যে এম আকৃতির ভারত মহাসাগর। ঠিক আছে? আর এদিকে হলো উত্তর মহাসাগর, এদিকে আছে দক্ষিণ মহাসাগর। এটা হচ্ছে সাগর আর মহাসাগর। আর সাগর কি তাহলে ভাইয়া? সাগর হচ্ছে সাগর কি বলো? যে জলভাগে স্থলভাগের কাছাকাছি জলরাশিকে বলা হয় সাগর। ঠিক আছে? এটা একটু পরে আমরা দেখব। তো আসলে আমি এখন যেই জিনিসটা পড়াবো যে ভূ-রাজনীতি। তাহলে আমরা এশিয়া পড়লাম। আর আসো এশিয়া পড়লাম। তাহলে এশিয়া থেকে আমরা এশিয়া, ইউরোপ, আফ্রিকা পাইলাম এবং মোটামুটি সবগুলো দেশ শিখে গেলাম। এবার মহাদেশগুলো, মহাসাগরগুলো দেখো। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। এখন আমি যদি বলি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম আছে মারিয়ানা ট্রেঞ্চ। ঠিক আছে? সবথেকে গভীরতম স্থানের নাম আছে মারিয়ানা ট্রেঞ্চ। আর এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম আছে পুয়ের্তো রিকা ট্রেঞ্চ। এটা তোমরা জানো। এবং একজন লিখছে ভাই আমার নাম সাগর। আমার ডাকনাম সাগর। ওকে। তো দেখো আমরা আরেকটা রহস্য জানি যে বারমুডা ট্রায়াঙ্গেল। হ্যাঁ? তো এখানে এমন একটি আটলান্টিক মহাসাগরের কাছে মেক্সিকো যে দেশটা আছে, মেক্সিকো উপসাগর। ঠিক আছে? তো এই মেক্সিকো দেশের কাছাকাছি, মেক্সিকো উপসাগরের কাছাকাছি একটা ট্রায়াঙ্গেল আছে আটলান্টিক মহাসাগরে। কথিত আছে বা গল্প আছে যে এটাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এর উপর দিয়ে নাকি কোনো জাহাজ যাইতে পারে না, কোনো কিছুই যাইতে পারে না। গেলে ওখানে বিলীন হয়ে যায়। এটাই সেই বারমুডা ট্রায়াঙ্গেল। ঠিক আছে? আর আমরা জানি ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম আছে সুন্দা প্রণালী। ওকে।
তাহলে মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা হয়েছে। এবার আমরা একটু দেখব যে ভূ রাজনীতি প্লাস একটা দেশের সবকিছু। তাহলে আমি যদি এশিয়ার কথা চিন্তা করি, আসো ভাইয়া এশিয়া মহাদেশে একটা একটা করে আসি। এশিয়া মহাদেশের দেশ আছে ৪৪ টা। তোমরা কি বলতে পারবা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? এটা হচ্ছে এশিয়া। এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? এই যে দেখো চীন। বিশাল বড় দেশ। মঙ্গোলিয়া ঢুকে গেছে এর ভিতর। চীন। তাহলে এশিয়ার সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রের নাম হচ্ছে চীন। আর ইউরোপে যদি যাই, ইউরোপকে রাশিয়ার ভিতরে আমরা মোটামুটি ধরবো। তো ইউরোপের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। তদ্রূপ আফ্রিকার যদি সবচেয়ে বড় দেশ দেখো, তাহলে এখান থেকে সবচেয়ে বড় দেশ আছে আলজেরিয়া। আলজেরিয়া। ঠিক আছে? তদ্রূপ আমি যদি উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ দেখি, তাহলে দেখো কানাডা। ঠিক আছে? এবং দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ, সবথেকে মানে ফুটবলে সবথেকে ভালো দেশ, এটা হচ্ছে ব্রাজিল। ঠিক আছে? নাম্বার 1 মোটামুটি ধরা যায় সবসময় থাকতো। এটা হচ্ছে ব্রাজিল। তাহলে ব্রাজিল আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই লাতিন আমেরিকা কি? ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন হতে পারে, দক্ষিণ আমেরিকা বললেই ভাই লাতিন আমেরিকা দেশ কি? দক্ষিণ আমেরিকার সব দেশগুলো কি লাতিন আমেরিকা? না। ল্যাটিন আমেরিকা বা লাতিন আমেরিকা বলতে আমরা বুঝাই যে একসময় যারা ওই রোম বা ইতালি বা রোমান সাম্রাজ্যের কলোনিভুক্ত ছিল বা অন্তর্ভুক্ত ছিল, যাদের ভাষা ছিল এরকম রোমান বা লাতিন ভাষাভাষী যারা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যেই কলোনিগুলো তাদেরকে বলা হয় ল্যাটিন আমেরিকা বা লাতিন আমেরিকা, যাই বলো না কেন। তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম। তো তো দেখো এখান থেকে আরেকটা দেশ তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এই যে আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা বিশাল দেশ আছে। ঠিক আছে? বিশাল একটা বড় দেশ আছে, সরু দেশ, যার নাম হচ্ছে চিলি। দেখো এই যে এই বরাবর চলে গেছে, যার নাম হচ্ছে চিলি। তাহলে যদি বলা হয় ভাই পৃথিবীর সবথেকে সরু দেশ কি, তাহলে চিলি। ওকে। তো চিলির কথা যখন আসলো, একটা কথা আমার মনে পড়ে গেল। প্রতিপাদ স্থান জিনিসটা কি? এই জিনিসটা আমাদের শিখতে হবে। তাহলে দেখো ভাইয়া, আমি এখনো কিন্তু স্থলভাগে আছি। আমি দেশগুলোর আইডেন্টিফিকেশন শিখালাম। একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশকে কিভাবে পৃথক করে, কোন বেসিসে পৃথক করে। এবার আসো চিলি। প্রতিবাদ স্থান জিনিসটা কি ভাইয়া? ধরো আমি এখানে ঢাকাতে আসি। পৃথিবীতে একটা গোল। ঠিক আছে? আমার গোলাকার কোনো কিছু থাকলে দেখাইতে সুবিধা হতো। তো পৃথিবীতে মনে করো এরকম গোল। তো পৃথিবী যদি আমি এখানে ঢাকাতে আসি, আমি ঢাকা ফুটা করে যদি একটা গোলকের ওই প্রান্তে যাইতে পারি, তাহলে আমার এই বরাবর ওই প্রান্তে কে আছে? চিলি আছে। তার মানে ধরো এটা আছে ঢাকা, কই? এই যে আমাদের বাংলাদেশ। এখান থেকে যদি ফুটা করে চলে যাও, এই বরাবর যদি চলে যাও একবারে এই চিলির কাছে, চিলিতে যেয়ে উঠবা। ঠিক আছে? তার মানে ঢাকার প্রতিবাদ স্থান কি হবে? চিলি। তার মানে প্রতিবাদ স্থান তো আমরা বুঝতে পারলাম। এই যে একটা সারফেস, পৃথিবীটা যদি গোল হয়, এই সারফেস থেকে ফুটা করতে করতে এই পাশে যদি এই প্রান্ত যেয়ে উঠি বরাবর, তাহলে ওখানে যেই লোকেশনটা থাকবে সেটাই হবে তার প্রতিবাদ স্থান। এবার আসো আমরা আরেকটা জিনিস শিখব। সেটা হচ্ছে আফ্রিকার এবং ইউরোপের ২টা দেশ আছে, যেই দেশের ভেতর আরেকটা দেশগুলো লুকায়িত অবস্থায় থাকে। আমি এটা একটু মুছে দিলাম। তাহলে আমার আশা করি বাউন্ডারি গুলো তোমরা শিখে ফেলছো। ঠিক আছে? আমি যে একটু বড় করি, এটা একটু টাইম নেবে জুম হতে। এটা অনেক বড় ফাইল তো, হ্যাঁ? একটু টাইম নেবে, তার ভিতরে হয়ে যাবে। দেখো। ওকে। এই রিজিয়নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। না দেখলেও মোটামুটি আমি একটু বুঝিয়ে দিব। ওকে। তোমরা একটু ওয়েট করো। ওকে। ঠিক আছে। তো দেখো, আমি একটু আফ্রিকা দিয়ে শুরু করি। আমরা এখন শিখব ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র কি? ধরো এইটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতর যদি আরেকটা ছোট কোনো রাষ্ট্র থাকে, তাহলে সেই রাষ্ট্রগুলো বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ঠিক আছে? ধরো এটা পুরোটাই একটা দেশ, পুরোটাই আছে সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা দেশের ভিতর একটা দেশ আছে লেসোথো। লেসোথো নামক একটা দেশ আছে। এইজন্য সাউথ আফ্রিকা বলে ছিদ্রায়িত রাষ্ট্র। আর আমরা যদি আফ্রিকা মহাদেশে ইউরোপ মহাদেশে যাই, এই যে ইতালি আছে, এখানে ইতালি। দেখো এই ইতালির মধ্যে একটা দেশ আছে, বিশ্বের সবচেয়ে ছোট দেশ, জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ। এই ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি নিয়ে বিভিন্ন পোপরা বাস করে, এবং তোমরা জানো এই ভ্যাটিকান সিটি নিয়ে একটা মজার কাহিনী ছিল। এই ভ্যাটিকান সিটিতে কিন্তু কোনো মহিলা যাইতে পারে না, কোনো নারীরা যাইতে পারে না। ঠিক আছে? এবং এগুলো এমনও কথিত আছে যে ওই দেশে নাকি
নারী কোনো বা মহিলা কোনো কুকুর নিয়েও ঢোকা যাইতো না এক সময়। ঠিক আছে? পর্যটকরা এখন অবশ্য যাইতে পারছে। তো এই যে ভ্যাটিকান সিটি এই দেশটা আছে, এই দেশটাকে বলা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। কারণ ভ্যাটিকান সিটিটা ইতালির ভিতরে আছে। তাহলে ২ টা ছিদ্রায়িত রাষ্ট্র পাইলাম। তাই না? একটু পরে কিন্তু আমি পড়া ধরবো যারা জুমে ক্লাস করতেছো বা ফেসবুকে। এখন আসো ভাইয়া, এই যে দেখো, এই ইতালিকে বলা হয় ইউরোপের বুট। কেন? কারণ এটা দেখো বুটের মতন দেখতে, বুটের মতন। ঠিক আছে? এটা দেখতে বুটের মতন। এজন্য বলা হয় ইতালির বুট। ওকে। এখন আসো, তাহলে আমরা বড় রাষ্ট্রগুলো শিখলাম। এশিয়া মহাদেশ সম্পর্কে যদি আমরা আরেকটু জানতে চাই, ঠিক আছে? আর আমরা মোটামুটি মনে হয় যে শিখে গেছি মোটামুটি যতটুকু আমাদের লাগবে। এখন আমরা একটু প্রণালীর দিকে যাই, হ্যাঁ? প্রণালীর দিকে গেলে তুমি ভূ-রাজনীতি, এই যে যুদ্ধ-বিগ্রহ, এই যে কেন হচ্ছে এই জিনিসগুলো সব তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে প্রণালী কি? এই বলো। তার আগে বলো, আমরা এই পর্যন্ত শিখলাম ২ টা দেশ আছে ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র আছে ২ টা। একটা সাউথ আফ্রিকা, আরেকটা দেশের নাম কি? ঠিক আছে? দেখো তোমাদের অ আ মহাদেশ সম্পর্কে যদি দেশ সম্পর্কে পড়তে হয়, দেখো তুমি ম্যাপ দেখে পড়বা। কিভাবে? আমি যদি এশিয়া মহাদেশ পড়ি, তুমি যদি এশিয়া মহাদেশের কথা চিন্তা করো, তাহলে এশিয়া মহাদেশে যে ৪৪ টা দেশ আছে। ১ম এ বলা হবে মধ্যপ্রাচ্যের দেশ, তারপর দূর প্রাচ্যের দেশ। আচ্ছা, প্রাচ্য আর পাশ্চাত্য কি? এই জিনিসটা একটু বুঝাই। প্রাচ্য আর পাশ্চাত্য কি? আসলেই প্রাচ্য আর পাশ্চাত্য ঠিক করা হয়, আমরা জানি প্রাচ্য মানে কি? পূর্ব দিক, আর পাশ্চাত্য মানে পশ্চিম দিক। বিষয়টা এমন না, হ্যাঁ? প্রাচ্য এবং পাশ্চাত্যর বিষয়টা আছে সংস্কৃতি দ্বারা ডিফাইন হয়। এই যে এই দেশের সংস্কৃতি, এই এলাকার সংস্কৃতিকে বলা হয় পাশ্চাত্য সংস্কৃতি এবং এই এলাকার সংস্কৃতিকে বলা হয় প্রাচ্য সংস্কৃতি। যদি পূর্ব এবং পশ্চিমেই বিভক্ত করা হতো, পাশ্চাত্য মানে যদি পশ্চিম বুঝাইতো, আর প্রাচ্য মানে যদি পূর্ব বুঝাইতো, তাহলে এই যে অস্ট্রেলিয়া কিন্তু পূর্ব দিকে অবস্থিত। দ্রাঘিমা রেখার পূর্ব দিকে 0 ডিগ্রির পূর্ব দিকে অবস্থিত। এই 0 ডিগ্রির পূর্ব দিকে অবস্থিত হওয়া সত্ত্বেও এর সভ্যতা, এর সংস্কৃতি কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি। মানে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বারা আমরা ভাগ করি মূলত সংস্কৃতি দ্বারা, যে এদের কালচার একরকম। হুম? আর উত্তর আর দক্ষিণ আমরা যে বলে থাকি ওগুলো হচ্ছে অর্থনীতি দ্বারা। ঠিক আছে? ওকে। এটা গেল প্রাচ্য পাশ্চাত্য গেল। এখন আসো আমরা দ্বন্দ্বগুলো একটু দেখি যে আসলে সমস্যাগুলো কোথায়। তাহলে বলো, আমরা একটা দেশ আছে যেটা ২ টা মহাদেশে পড়ছে, সেই দেশের নাম কি বলো তো? বলো। সেই দেশের নাম কি? আমেরিকা। এই মাইকেলের দলে আমেরিকা। কি বলছি আমরা? রাশিয়া। তদ্রূপ আরেকটা দেশ আছে, আমরা এশিয়া সম্পর্কে একটু ইনিশিয়াল আলোচনাগুলো একটু শেষ করে ফেলি, হ্যাঁ? এশিয়া। তোমাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট এশিয়া এবং ইউরোপ। এই ২ টা মহাদেশ থেকেই বেশি প্রশ্ন আসবে। আর এখান থেকে শুধু আমেরিকা পড়লেই হয়ে যায়। তাহলে আমরা এশিয়া সম্পর্কে একটু অনেকক্ষণ ধরে আলোচনা করি, একটু গল্প করি। তারপরে বাকি ম্যাপে সমুদ্র-টমুদ্র একটু পরে পড়া যাবে। ঠিক আছে? তো এটা যদি এশিয়া হয়, এশিয়া মহাদেশ হয়, দেখো একটু পরে আরো ক্লিয়ার দেখতে পারবা। কারণ এটা জুম হতে একটু টাইম নেই, হ্যাঁ? মোটামুটি তোমরা অবয়ব দেখতে পাচ্ছ আর আমি মুখে বলে দিছি। অক্ষর তোমাদের এত না দেখলেও চলবে। ওকে। এটা হচ্ছে এশিয়া। এশিয়ার সবচেয়ে বড় দেশ বা সম্ভাবনাময় দেশ হিসেবে আমরা চীন ধরতে পারি। চীন। ঠিক আছে? চীনকে ধরবো সবচেয়ে সম্ভাবনাময় দেশ বা সবকিছুতে পণ্ডিতি করে এখন মোটামুটি চীন। ওকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে দিই, মজার একটা গল্প বলি। প্রাচীন যুগে এখান থেকে দেখো ইউরোপের মহাদেশগুলো কিন্তু এই যে আমরা বলছিলাম এই যে কাস্পিয়ান সাগর হয়ে এই দিক বরাবর আমার উরাল পর্বত আছে, এইদিকে উরাল পর্বত হয়ে এইদিকে আমার মোটামুটি হচ্ছে এশিয়ার বাউন্ডারিটা এই বরাবর। আমি একটু মোটা করে দিই এশিয়ার বাউন্ডারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই পাশে তুরস্ক হয়ে এইদিকে আমার এশিয়ার বাউন্ডারিটা। এখন এশিয়ার বাউন্ডারি এইদিকে হওয়ার পরে সুবিধা কি দেখো, আগের দিনগুলোতে এই চীন থেকে বাণিজ্য হতো। কোথায় বাণিজ্য হতো? ইউরোপের দেশগুলোতে। ইউরোপের দেশগুলোতে বাণিজ্য হতো। কি বাণিজ্য হতো ভাইয়া? সিল্ক। গুরুত্বপূর্ণ কথা, সিল্ক বা রেশম। বৃহৎপূর্ণ দক্ষিণ চীন সাগর। আমরা সাগরের আলোচনায় যখন যাব তখন সাগর কেন গুরুত্বপূর্ণ? আমি তো আগেই বলেছি ভাইয়া।
কি বলছেন? মহান একজন ব্যক্তি আলফ্রেড ডি মহান বলেছেন যে সাগরের ক্ষমতা যার হাতে থাকবে সে পুরো বিশ্ব শাসন করতে পারবে। তার হাতেই পুরো বিশ্ব থাকবে। একটু পরে আমরা সাগরের ক্ষমতায় আসব। আগে আমরা স্থলভাগ নিয়ে একটু আলোচনা প্যানজিয়া সম্পর্কে আলোচনা করে নিই। তারপর আমরা সাগর সম্পর্কে যাব। আজকে আমাদের মেইনলি মূলত সাগর জানলে তুমি সব বুঝে যাবা। ম্যাপটা কেন গুরুত্বপূর্ণ? তুমি ম্যাপ কিভাবে পড়বা একটু বলে দিই ভাইয়া। দেখো একটা ক্লাসে সবকিছু বোঝানো সম্ভব নয়। আমাদের পরবর্তী ক্লাসে তোমরা যখন আসবা এরকম তোমরা ৩১ টার উপরে ক্লাস পাবা জিকে এর উপর। যেগুলো রেকর্ডেড ভিডিও থাকবে। এবং এরপর পাশাপাশি তোমরা আরো কি পাচ্ছ? তোমাদের এই ম্যাপের উপরে ২টা-৩টা ক্লাস থাকবে। প্রণালী নিয়ে একটা ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস সেগমেন্ট করে অধ্যায়ভিত্তিক ভাগ করা থাকবে। এর পাশাপাশি অফলাইন ক্লাস তো তোমরা পাবেই। ঠিক আছে? তোমরা ম্যাপ কিভাবে পড়বে? ধরো এশিয়ার ৪৪ টা দেশ আছে। এই ৪৪ টা দেশের ভিতর একটা আছে দক্ষিণ আমেরিকা। এই কি? দক্ষিণ এশিয়া। তো দক্ষিণ এশিয়া বলতে দক্ষিণ এশিয়া বলছে। তাহলে এটা উত্তর দিক, তাহলে এটা দক্ষিণ। তাহলে এই বরাবর অবশ্যই থাকবে দক্ষিণ এশিয়া। এই যে এই বরাবর দেশগুলো ৭-৮ টা দেশ আছে দক্ষিণ এশিয়া। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তাই এখন যখন তুমি পড়বা তখন এইভাবে মিলায় পড়বা। কি মিলায় পড়বা? ভাই এখানে আছে বাংলাদেশ, তার পাশে আছে ভারত। তাহলে এখানে আছে বঙ্গোপসাগর, এরপরে আছে ভারত সাগর। এভাবে একটু মিলাই পড়া। তারপরে আছে পাকিস্তান, তারপরে আফগানিস্তান। এইভাবে যখন তুমি মিলায় পড়বা তখন তোমার ম্যাপ দেখে পড়বা এবং তুমি যখন দেখছো যে এখানে যখন ভারত আছে, এখানে পাকিস্তান আছে, এখানে বিশাল একটা বড় পর্বত আছে, সেই পর্বতমালার নাম আছে হিমালয়। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে যে এই হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়ার। এশিয়ার কোন দেশ? ভারত, তারপরে চীন, এই পাশে আছে চীন সীমান্ত ঘেঁষে তিব্বত এই বরাবর। ঠিক আছে? তো এভাবে সুন্দর করে তোমরা জিনিসগুলো পড়তে পারো। তো আমরা যেখানে ছিলাম যে সিল্ক রুট, যে চীন একসময় বাণিজ্য করত। এই পথ দিয়ে স্থলপথ দিয়ে সে কি করলো? সিল্ক রেশমি কাপড়গুলো ইউরোপে বাণিজ্য করত। ইউরোপীরা এদিকে আসা শুরু করো। আবার আমরা জানি এই দক্ষিণ এশিয়া মহাদেশে যেসব মসলা হতো, তারপরে স্বর্ণ অলংকার হতো, হ্যাঁ? এইগুলো ইউরোপে ব্যাপক চাহিদা হয়। তো একসময় প্রাচীন যুগ থেকে এই প্রাচীন থেকে বাণিজ্য করার জন্য ইউরোপরা এই দিকে আসা শুরু করলো। হ্যাঁ? তো এই দিকে দেখো স্থলপথ। তো স্বাভাবিকভাবে এই দিক দিয়ে এইদিকে স্থলপথ দিয়ে আসলেই আসা যায়। মনে থাকবে তুমি যখন আস্তে করে পড়বা তোমার আস্তে মনে থাকবে। এত কমপ্লিকেটেড হওয়ার কিছু নাই। হ্যাঁ? তো এইদিকে চীন কি করলো? যে চীনের তো রেশমি কাপড়ের বিশাল একটা সম্ভাবনা ছিল। তো চীন করলো কি? চীন এই দিকে একটা রাস্তা নির্মাণ করলো। হ্যাঁ? বহু প্রাচীন যুগ থেকে। সেই রাস্তার নাম কি রাস্তার নাম হবে? যেহেতু এটা সিল্ক ব্যবসার জন্য, রেশমি কাপড়ের জন্য, এইজন্য এই রাস্তার নাম হয় সিল্ক রোড। সিল্ক রোড এদিক দিয়ে এসে তুরস্ক হয়ে, এই যে তুরস্ক হয়ে এইদিকে চলে গেল। এখানে একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে দেখো, তোমাদেরকে আমি যদি পড়াই, এখানে আছে তুরস্ক দেশ, তুরস্ক। ঠিক আছে? এই তুরস্কের এখানে একটা শহর আছে, তোমরা একটু দেখতে পাচ্ছ না মনে হয়। ঠিক আছে? আমি একটু বড় করে দিই। দেখো এটা আছে টোটাল আছে, এটা আছে তুরস্ক। আর এখান থেকে আমার ইউরোপ মহাদেশটা শুরু হইছে। তো এখানে আছে ভূমধ্যসাগর, এখানে একটা সাগর আছে কৃষ্ণ সাগর। ভেরি ইম্পোর্টেন্ট। আবারও সেই সাগরের কথা চলে আসে। স্থলভাগ, জলভাগ তুমি যাই পড়ো, সাগর আসবেই। এই কৃষ্ণ সাগর গুরুত্বপূর্ণ। কারণ এই রাশিয়া থেকে বা এই ইউরোপের দেশগুলো থেকে যদি আমার এই ইউরোপের দেশগুলোতে যাইতে হয় তাহলে এই কৃষ্ণ সাগর দিয়েই বাণিজ্য চলাচল করতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, সেই প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী বা দারদানেজ প্রণালী। অনেকগুলো ২টা প্রণালী দ্বারা মূলত এরা ভূমধ্যসাগরের সাথে যুক্ত আছে কৃষ্ণ সাগরটা। সহজ করে তুমি একটা প্রণালী মনে রাখো, বসফরাস প্রণালী বা বস। তো এই প্রণালীটা গুরুত্বপূর্ণ। তো তুরস্ক হয়ে এইদিকে যখন সিল্ক রোড যাইতো, এই দিকটাই মূলত ইউরোপে বাণিজ্যটা হইতো। তো মজার বিষয় দেখো, একসময় রোমানরা আমাদের পুরো বিশ্ব শাসন করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে একসময় মুসলিমরা বিশাল সাম্রাজ্য দখল করলো। মুসলিমরা যে এই সৌদি আরব থেকে, তুমি চিন্তা করো এশিয়ার এই মহাদেশ থেকে, এই সৌদি থেকে, এখান থেকে সিরিয়া হয়ে এই রিজিয়নটা হয়ে এই যে তুরস্ক গেল। তুরস্ক একসময় অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা হলো। দেখো একটার সাথে একটা কোরিলেটেড। উসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠা হলো, এই ইস্তাম্বুল শহরটি দখল করে নিল অটোম্যানরা। কনস্ট্যান্টিনোপল ছিল যে মানে বাইজেন্টাইন যে সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য, সেই বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল এই ইস্তাম্বুল শহরটা। তো এটা অটোমানরা একসময় দখল করে নিল। দখল করে নেওয়ার ফলে কি হলো ভাইয়া? এই দিকের যে ইউরোপের যে বাণিজ্যগুলো হতো এই সিল্ক রোড দিয়ে, তুরস্ক হয়ে চীন হয়ে যে সিল্ক রোডের যে বাণিজ্য হলো, সেই বাণিজ্যটা একসময় বন্ধ হয়ে গেল। কারণ তারা ভয় পাচ্ছিল যে এইভাবে অটোমান সাম্রাজ্যের উপর দিয়ে তারা যাইতে পারবে না। কথা বুঝছো? তাহলে তাদের বিকল্প পথ কি?
তাদের বিকল্প পথ দেখো, মজার বিষয় হচ্ছে যখন সিল্ক রোডটা বন্ধ হয়ে গেল, দেখো একটার সাথে একটা কোরিলেট। তাহলে আমরা আমরা যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিল্ক রোড কার সাথে সম্পর্কিত? চায়নার সাথে। তো সিল্ক রোডটা যখন কনস্টান্টিনোপল 1453 সালের দিকে পতন ঘটলো, তখন সিল্ক রোড বন্ধ হয়ে গেল এদিকে ইউরোপরা। তখন তারা এই দিকে সমুদ্র পথ দিয়ে আসতে শুরু করবে। এই যে এটা এটা যদি ইউরোপ হয়, আমি যদি আবার একটু এঁকে দেখাই, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে এশিয়া, আর এই জিনিসটা হচ্ছে ইউরোপ। ইউরোপ। তো ইউরোপরা যদি বাণিজ্য করতে আসে, ইউরোপরা এই রুট দিয়ে এই দিকে ঢুকবে। এই দিক দিয়ে ঢুকবে। কিন্তু সমস্যা হলো এখানে স্থলভাগ। এখানে কোনো জলভাগ নাই। ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে জাহাজগুলো আসতে পারবে না। বাণিজ্য এরা করতে পারে না। তাহলে তাদেরকে ঘুরে আসতে হবে, এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে এখানে আসতে হবে। বুঝছো? তাহলে বিশাল একটা হ্যাসেল। এইজন্য কি করলো দেখো, দেখো আরেকটা মজার বিষয় বলি দেখো। এখানে খেয়াল করো। তাহলে আমাদের এই যে নদীপথ বা সমুদ্রপথ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই এশিয়া রিজিয়নে যদি আমার বাণিজ্য করতে হয়, এশিয়া রিজিয়নে যদি আমাকে বাণিজ্য করতে হয়, কনস্টান্টিনোপল পতনের পদে এই স্থলপথে আর বাণিজ্য হতো না। আরেকটা বিষয়, তোমার বিশাল মালামাল সবকিছু যদি তুমি বাণিজ্য পথে নিতে চাও, মানে বিশাল জিনিস, তাহলে স্থলপথ দিয়ে নেওয়া একটু কঠিন ছিল। কারণ এই রাস্তাগুলো অনেক কঠিন ছিল, পাহাড় পর্বত অতিক্রম করে যাইতে হতো। এইজন্য নাবিকরা, ইউরোপীয় নাবিকরা চেষ্টা ভাবনা করছিল, তখনও কিন্তু জলপথ আবিষ্কার হয়নি। 1453 সাল পর্যন্ত এই যে এই দিক দিয়ে যে আসা যায়, এই দিক দিয়ে যে আসা যায়, এই জলপথটা তখনও আবিষ্কার হয়নি। তখন ইউরোপে যেসব নাবিকরা ছিল, তারা এই জলপথ আবিষ্কারের চেষ্টা করলো যে কিভাবে ইউরোপে যাওয়া যায়। হুম? এই যে কলম্বাস, কলম্বাস কি করলো? এই আমেরিকা মহাদেশ আবিষ্কারের আগ পর্যন্ত তারা কিন্তু ভারত মহাদেশ খুঁজত। এই আমেরিকা তখনও আবিষ্কার হয়নি। ঠিক আছে? 1400 সালের দিকে। তখন আবিষ্কার হয়নি আমেরিকা। তো এরা কি করতো? এইভাবে ভারত ভারত খুঁজতে চাইতো, আসলে আমাদের এই ভারত অঞ্চলটা খুঁজতে চাইতো। খুঁজতে, খুঁজতে যখন এরা জাহাজ নিয়ে যাইতো, এই বিশাল সমুদ্রের ভিতর একসময় এই দ্বীপে উঠে আসলো। তখন এসে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেললো। ঠিক আছে? তারা ভাবলো যে না, আমরা মনে হয় ভারতে চলে আসছি। আসলে কিন্তু সেটা ভারত না। এভাবে বিভিন্ন মহাদেশগুলো আবিষ্কার হয়েছে। তো এদিকে আসো। তো ১ম বার্থিলোমিউ, হুম? একজন নাবিক, তিনি এই দিক থেকে ভারতীয় মহাদেশে আসার জন্য এই বন্দরে চলে আসলেন। এই যে সাউথ আফ্রিকার এখানে আফ্রিকা মহাদেশের এই জায়গাটায় চলে আসলেন, এই জায়গাটায়। হুম? তো উনি এই জায়গায় এসে ভাবলেন যে মানে আমি মনে হয় ভারতে চলে আসছি বা ভারতের ওই পথটা আবিষ্কার করে ফেলছি। আসলেই না, তখনও তিনি আবিষ্কার করেননি। অবশেষে তিনি যে এই জায়গাটায় আসলেন, এই একটা পয়েন্ট নির্ণয় করলেন, এই পয়েন্টকে বলা হয় কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ। অন্তরীপ মানে কি ভাইয়া? মনে করো এটা এটা পানি, এটা স্থলভাগ, স্থলভাগটা আস্তে, আস্তে সরু হয়ে সমুদ্রের ভিতর চলে গেছে। তার মানে সরু যে স্থলভাগটা সমুদ্রের শেষ কিনারায় অবস্থিত, সেটাকে বলা হয় অন্তরীপ। যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের অন্তরীপ কোনটা? তো বাংলাদেশ এপাশে যাও বঙ্গোপসাগর দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে যাইতে, যাইতে, যাইতে সেন্ট মার্টিন চলে গেলা, ছেড়া দ্বীপ চলে গেলা। ছেড়া দ্বীপের পরে যে একটা শুধুমাত্র আস্তে, আস্তে সরু হতে, হতে একখণ্ড একটা ভূমি আছে, ওইটা হচ্ছে অন্তরীপ। তো এইটা হচ্ছে অন্তরীপ বা কেপ। এটাকে বলে উত্তম আশা, গুড হোপ। তো ইউরোপীয় নাবিকগুলো যখন এখানে আসতো, অবশেষে যখন 1498 সালে ভাস্কো দা গামা এই যে কলকাতার কালিকট বন্দরে এসে উপস্থিত হলেন, ভাস্কো দা গামা একসময় এই জলপথটা আবিষ্কার করে ফেললো ভারতে আসার। ঠিক আছে? তো এই পথে যখন আসতো, তারা পথ হারিয়ে ফেলতো। যখন এই জায়গায় আসতো, অর্ধেক পথ আসতো এবং এই আফ্রিকাতে আসতো, আসার পরে ওরা বসতো না, আমরা সঠিক পথে আসি। তখন তারা আশার আলো দেখতে পেত। না, আমরা ভারতে যাওয়ার সঠিক পথে আসি। এইজন্য এটাকে বলা হয় কেপ অফ গুড হোপ, উত্তম আশা। তো এই বন্দর থেকে আস্তে, আস্তে এইদিকে চলে আসলো তারা। খুব ভালো কথা। কিন্তু দেখো তো ভাইয়া, যে এখান থেকে বাণিজ্য করার জন্য এই ইউরোপের দিকে বা এখানে যে মিডল ইস্ট আছে, মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য আমরা যেটা বলি, যেখানে তেলের সম্পদগুলো আছে। তো এই এলাকা থেকে যদি আমরা বাণিজ্য করে তেল নিয়ে এইদিকে যাইতে চাই, তাহলে প্রায় ৪ থেকে ৫ মাস সময় লাগতো। এবং এখানে বিশাল বড় জ্বালানি খরচ ছিল, তারপর প্রতিকূল পরিবেশ ছিল। ঠিক আছে? বিশাল একটা কস্ট। তখন আ এই নাবিকরা চিন্তাভাবনা কি করলো? ঠিক আছে, আমরা যদি এই দিক থেকে, এখানে তো জিব্রাল্টার প্রণালী আছেই। এদিকে তো জিব্রাল্টার, এখানে আছে ভূমধ্যসাগর। দেখো ভাইয়া, এটা আছে ভূমধ্যসাগর। তো আমার এই দিকে ইউরোপের দেশগুলো এসে যে আমি ভূমধ্যসাগর দিয়ে ঢুকি,
আর এই দিক থেকে যদি ভারত মহাসাগরে, এডেন উপসাগরে, লোহিত সাগরে ঢুকতে পারি, আর এই দিকে যদি আমি একটা রাস্তা নির্ণয় করতে পারি, তাহলে এই দিক বরাবর আমার দূরত্বটা কমে যাবে এবং আমার যাওয়া আসা ইজি হবে। তখন তারা কি চিন্তা ভাবনা করলো, এই যে এই বরাবর আছে দেখো ভাইয়া, তাহলে এই পথটা আমার এই ৭,০০০, আমি এটা একটু বড় করব তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমার এই পথটা অ্যাভয়েড করার জন্য, এই পথটা অ্যাভয়েড করার জন্য কি করলো, এই দিক দিয়ে যাওয়া শুরু করলো, এই দিক দিয়ে। যখন এই দিকে যাবে এখানে একটা প্রণালী পড়ে, এই প্রণালীর নাম আছে বাবেল মানদেব প্রণালী। সে কি করেছে, এডেন উপসাগর লোহিত সাগরকে সংযুক্ত করেছে, পৃথক করেছে কাকে, এই দেশটার নাম আছে ইয়েমেন, আর এখানে আছে আফ্রিকার জিবুতি দেশ, দুইটা দেশকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। একটা গুরুত্বপূর্ণ প্রণালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দিক দিয়ে জাহাজ ঢুকবে। তাহলে এই প্রণালীটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই দেশে সব, ইউরোপের সব তেল বন্ধ। তার মানে এই প্রণালীটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন একটা মজার বিষয়, তো আমার এই পর্যন্ত জাহাজ এসে থেমে যাচ্ছে, কারণ কি, এখানে তো আমার স্থলভাগ, মিশরের স্থলভাগ। তখন কি করলো, কথিত আছে ভাইয়া, হ্যাঁ, যে প্রাচীন মিশরের যেসব আমরা জানি অনেক নবী রাসূল, তো নবী রাসূল আসছেন মিশরের একসময় ফেরাউনরা ছিল, ফেরাউনরা নাকি এই দিক থেকে, এই সুয়েজ খাল থেকে এ বরাবর নীল নদ পর্যন্ত একটা খাল কাটছিল তাদের নিজেদের সুবিধার জন্য। একসময় কি হয়, এটা তো মরুভূমি এলাকা, আমরা আগেই বলছি, এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এখানে মরুভূমি এলাকা, এখানে উত্তাপ বেশি থাকে, কারণ 23.5 ডিগ্রি, 2-23.5 ডিগ্রির মাঝখানে অবস্থিত। তো একসময় মরু ঝড়ের পরে ওই খালগুলো একসময় বন্ধ হয়ে যায়। আবার এখানে থেকেও নাকি ইন্টারনাল একটা খাল ছিল বহু বছর আগে, তো এইগুলো কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা হয়ে গেছে। ফাইনালি ইউরোপের রাষ্ট্র, খুব ভালো করে দেখো, ইউরোপের হেডেক হলো যে আমি এখান থেকে একটা, এই যে সুয়েজ খাল, এই যে লোহিত সাগর থেকে এবার ভূমধ্য সাগরের এই বরাবর যদি আমি একটা খাল খনন করতে পারি, কৃত্রিম খাল, বা এই দুইটা জলরাশিকে যদি অ্যাডজাস্ট করে দিতে পারি, তাহলে আমার জাহাজগুলো এই দিক দিকে যাইতে পারবে। এই চিন্তা ভাবনা থেকে কি করলো ফ্রান্স, তোমরা জানো ব্রিটিশ এমন কোনো দেশ নেই, এমন একটা কথিত আছে যে কি বলা হয়েছে, যে ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত হয় না, পৃথিবীতে সূর্যের চারদিকেই ঘোরে, তার কোনো কোথাও দিন থাকে, কোথাও রাত থাকে। তো একসময় ব্রিটিশরা এভাবে কলোনি স্থাপন করছে, বিশ্বের সব প্রান্তে ওদের কলোনি আছে, সব প্রান্তে ওদের শাসন আছে। ঠিক আছে, এই জন্য বলা হতো যে ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত হয় না, বুঝছো? তো এই বরাবর ওই সময় আর একটা কলোনিয়াল রাষ্ট্র ছিল, তাদেরকে বলা হতো ফ্রান্স। তো আমার এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্স এগিয়ে আসলো প্রথমে। তো ব্রিটিশ কি করলো, শয়তানগুলো কি করলো খেয়াল করো, এরা বাধা দিল। কেন বাধা দিল, কারণ এই ভারত উপমহাদেশে যত কলোনি আছে ম্যাক্সিমাম সব ব্রিটেনের বা ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের। তো স্বাভাবিকভাবে ও চাইবে না এই দিকের খাল খনন করে এই দিকের আধিপত্য নিক ফ্রান্স। এই জন্য এই খাল যখন খনন করা হয়, তখন সে কি করলো, ব্রিটেন কি করলো, ইউরোপের এই খাল খনন করার জন্য সকল ব্যাংকগুলোকে বলে দিল যে এখন থেকে তোমরা আর কি করতে পারবে না ভাইয়া, যে এখন থেকে আর ফ্রান্সকে তোমরা লোন দিতে পারবে না, যদি লোন দিতে চাও উচ্চ সুদে লোন দাও। ফ্রান্স পড়ে গেছে বিপদে। ঠিক আছে, ইউরোপের দেশগুলো ফ্রান্সকে লোন না দিতে পারবে, মিশরকে তো দিতে পারবে। মিশর কি করলো, মিশর ওই ইউরোপ থেকে লোন টোন নিল ফ্রান্সের সহায়তায়। ফ্রান্স না পারলেও মিশর পাবে। আচ্ছা ভাই, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ, 30 সেকেন্ড। এই উবাইদুল্লাহ ভাই, লগ আউট করেন ইয়েতে, টেলিগ্রাম, টার্মিনেট অল দেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো মিশর কি করলো, এই লোন নিল, লোন নিয়ে ফ্রান্সের সহায়তায় এই সুয়েজ খাল খনন করা শুরু করলো। একসময় এই সুয়েজ খাল খনন শেষ হয়ে গেল 1869 সালে। খুব ভালো কথা, সুয়েজ খাল খনন করা হয়ে গেছে। এখন সব জাহাজ দেখো এই দিক দিয়ে আর যাচ্ছে না, এখন এভাবে বাবেল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর হয়ে এই সুয়েজ খাল দিয়ে চলে আসছে ভূমধ্য সাগরে, এদিক দিয়ে চলে আসছে। এবং তোমরা, ফলে আমার কি হলো, আমার এই পাশে 7,000 কিলোমিটার পথ কমে গেল। এবং বিশ্বের যত বাণিজ্য হয়, যত বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে, এই বিভিন্ন তেলবাহী জাহাজগুলো সব এই সুয়েজ খাল দিয়ে প্রায় 10% জাহাজ চলাচল করে। তার মানে কতটা ইম্পর্টেন্ট। এখন সমস্যা হলো, এই যে সুয়েজ খাল, এখন মিশর কি করবে, মিশর এই যদি এই খালগুলোর উপর ট্যাক্স বসাইতে পারে,
মিশর যদি এই খালগুলোর উপর ট্যাক্স বসাইতে পারে তাহলে তার হিউজ ইনকাম হবে। সমস্যা হলো সমস্যা হলো ওই যে মিশর লোন করছিল এই সুয়েজ খাল খনন করার জন্য, সে লোনগ্রস্ত হয়ে গেল, ঋণগ্রস্ত হয়ে গেল। সে একসময় কি করলো, তার এই সুয়েজ খালের শেয়ার 50% বিক্রি করে দিল, যে নিলামে তুললো যে আমার শেয়ার বিক্রি করে দেবো তার লোন শোধ করার জন্য। ওই যে ব্রিটেন যে কি করছিল এই সুয়েজ খাল খননে বাধা দিছিল তার কর্তৃত্ব শেষ হয়ে যাবে বলে, সে ব্রিটেন কি করলো, এই সুয়েজ খাল এই 50% পার্টনারশিপ কিনে নিল, নিয়ে এবার জাহাজের উপর ট্যাক্স বসানো শুরু করলো। তার মানে বুঝছো ভূ রাজনীতি কেমন ভাবে চলে। আমরা আস্তে আস্তে পরবর্তী দেখবো যে ব্রিটেন থেকে পরাশক্তি কেমনে আমেরিকার দিকে চলে গেল। তাহলে দেখো ভূ রাজনীতি এই সবগুলো নিয়েই মূলত যুদ্ধগুলো বাঁধে। তো ভালো কথা, এভাবে ব্রিটেনের হাতে চলছে। জামাল আবদেল নাসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জামাল আবদেল নাসের 1956 সালের দিকে এসে কি করলো, 1956 সালের দিকে এসে এই সুয়েজ খালকে জাতীয়করণ করে ফেললো, যে না এটা এখন মিশরের অধীনে। ফলে ইউরোপের এই দেশগুলো কি এটা মেনে নিবে? মেনে নিবে না। তো আবার আমাদের আরেকটা ঝামেলা তো বেঁধেই আছে এখানে। এই যে এখানে সিরিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েল, যে ফিলিস্তিনের রাষ্ট্রে ইসরায়েল প্রতিষ্ঠা হয়ে আছে, এটা নিয়ে আরব দেশগুলোর ভিতরে একটা ঝামেলা চলছিল। ওই ঝামেলার সাথে এই ঝামেলা অ্যাড করে সুয়েজ খালকে নেওয়ার জন্য এই ইসরায়েলের পক্ষ নিয়ে এরা যুদ্ধ করলো, ঠিক আছে। এই এবং 67 সালে আরব ইসরায়েল যুদ্ধ যে 4-5 বার হয়, এক সময় কি করলো, এই সুয়েজ খাল বন্ধ করে দেয় মিশর, ঠিক আছে। এবং ওই প্রথম যখন যুদ্ধ বাধে, তখন এই সুয়েজ খাল নিয়ে যখন যুদ্ধ বাধে 1956 সালের পরে, তখন এই যে সিনাই উপদ্বীপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ম্যাপটা কেন গুরুত্বপূর্ণ দেখছো, এখানে মিশরের যে সিনাই উপদ্বীপ আছে এটা ইসরায়েল দখল করে নিয়ে নেই, ঠিক আছে। তো এটা মিশরের জন্য একটা ক্ষতিকর কারক ছিল, ক্ষতির কারণ ছিল। একসময় কি করলো মিশর, 67 সালে যখন আবার যুদ্ধ হয়, আরব ইসরায়েল আবার যুদ্ধ হয়, তখন মিশর এই সুয়েজ খাল বন্ধ করে দেয়। ইচ্ছা করে কয়েকটা জাহাজ এখানে ডুবিয়ে রাখে, ফলে কোনো তেলবাহী জাহাজ আর এই দিক দিয়ে যাইতে পারছিল না। ইউরোপের জন্য একটা ক্ষতির কারণ হলো। ইউরোপ বললে না এভাবে চলতে পারে না। তখন ইউরোপ বা দেশগুলোকে প্রস্তাব দিল, মিশরকে প্রস্তাব দিল, মিশর তুমি সুয়েজ খাল ছেড়ে দাও, তোমার লাভটা আমরা দিব, বিনিময়ে তোমার যে সিনাই উপদ্বীপ আমরা দখল করে নিয়েছিলাম সেই সিনাই উপদ্বীপ তোমাদেরকে আমি ব্যাক দিব। বিনিময়ে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো আমরা জানি যে মুসলিম যে দেশগুলো ছিল সেই দেশগুলো নিয়ে ওআইসি গঠিত ছিল, ওআইসি। তো মিশর যখন এই ইসরায়েলকে স্বীকৃতি দিল, তখন ওআইসি মিশরকে কিক দিয়ে বের করে দিল। কোথায় বের করে দিল? যে তোমরা আর এখানে থাকতে পারবে না, আমাদের ওআইসিতে থাকতে পারবে না। তো এই ছিল বিষয়। তাহলে দেখো ভাইয়া, আমার ভূ রাজনীতির সাথে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা প্রণালী আছে, এর নাম আছে বাবেল মানদেব প্রণালী। এখানে সুয়েজ খাল। এখানে একটা প্রণালী আছে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার, যেটা আছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এখন আসো ভাইয়া, তাহলে আমার বাণিজ্যিক রুটগুলোর এর পরিবর্তে আমার হয়ে যাচ্ছে এই দিক দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো সহজে আমার চলে যাইতে পারছে। এখন কথা আছে আমেরিকা তাহলে কি করবে ভাইয়া? আমেরিকার তো তেল লাগে, ইউরোপের তেল লাগে, রাশিয়ার তেল লাগে, ভূমধ্য, ওদের জাহাজগুলো এই দিক থেকে এদিক থেকে এদিক দিয়ে যায়। এখন এই দিক দিয়ে যে আটলান্টিক মহাসাগরে যে এই দিক থেকে আবার ঘুরে এখানে আমেরিকায় আসতে হতো, আবার হিউজ একটা পথ। ফলে আরেকটা সমস্যা দেখা দিল, এই যে পথ ঘুরে এদিকে আসতে হবে বা ইউরোপে আসতে হবে, এর জন্য আমেরিকার জন্য একটা ঝামেলা হলো। কি ঝামেলা? তাহলে আমেরিকা ভাবছে এই দিক থেকে যদি আমি একটা খাল খনন দিই, এখানে স্থলভাগ ছিল, এই দিক থেকে যেহেতু একটা সুয়েজ খাল খনন করা হয়েছে, এরপরে ওদের আশা জেগে গেছে, হ্যাঁ, এই দিক থেকে যদি আমরা একটা খাল খনন করতে পারি, তাহলে আমরা ইজিলি এই দিক থেকে যাইতে পারবো, আমাদের খরচ টরচ কমে যাবে। তো এখানেও সেম কাহিনী, ফ্রান্স এগিয়ে আসলো, ফ্রান্স ব্যর্থ হলো। পরবর্তীতে আমেরিকা কি করলো, এই পানামা খাল খনন করলো পানামা দেশের ভিতর দিয়ে। 1914 সালে এটা চালু হয়ে যায়, 1914 সালে, হ্যাঁ, 4 সালে শুরু হয়ে 14 সালে শুরু হয়। তো এটা আমেরিকার অধীনে ছিল। তো দেশটাকে পানামা, এক পরবর্তীতে পানামার কাছে এটা হস্তান্তর করে 99 সালে। তো এই ছিল আমাদের মোটামুটি প্রণালীগুলো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রণালীর নাম জানবো, যেগুলো তোমাদের তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেগুলো কি কি ভাইয়া? এই যে দেখো, আমরা এশিয়ার কয়েকটা প্রণালী পড়বো এবং এখানকার স্ট্রাকচার গুলো একটু দেখি। এই ঘুম এসে পড়ছে তোমাদের? বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? বলো, একটু কমেন্ট করো। দেখো,
একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে? তো এটা আমরা বলছিলাম চিনটা একটু ভালো করে দেখাইতে হবে। ওকে, দেখো এটা হচ্ছে চীন, এই হচ্ছে চীন রাষ্ট্র, চীন, ঠিক আছে? এই চীন, এখানে আছে পূর্ব চীন সাগর, এটাকে বলা হয় পূর্ব চীন সাগর, এটাকে বলা হয় দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু নজর দাও। এটা হচ্ছে এখন সুয়েজ খাল মিশরের আন্ডারে, ঠিক আছে? পানামা খাল পানামার আন্ডারে। এইটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। তো দেখো এই চীনের সাথে ম্যাক্সিমাম দেশগুলোর বাণিজ্য, চীন, তাইওয়ান, এই যে ড্রাগন অর্থনীতির দেশ যেগুলোকে বলা হয়, তারপরে এই দিকে হচ্ছে মালয়েশিয়া, এই দিক দিয়ে সিঙ্গাপুর টিঙ্গাপুর হয়ে এই দিক দিয়ে যদি জাহাজগুলো আসতে চায়, তাহলে এই প্রণালীটা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দক্ষিণ চীন সাগরটা ইম্পর্টেন্ট। ও তার আগে আর তোমাদের বলি, এই যে মিডল ইস্টে যে দেশগুলো আছে, এখান থেকে যে তেলবাহী জাহাজ, কাতার, ইরাক, ইরান, সব তেলগুলো যাবে এই পারস্য উপসাগর হয়ে ওমান উপসাগর দিকে, এদিকে বাবেল মানদ্বীপ প্রণালী হয়ে ভূমধ্য সাগরে ঢোকে। তার মানে এই মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের তেলগুলো যদি আসতে হয়, এই পারস্য উপসাগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পারস্য উপসাগর আর এখানে হচ্ছে ওমান উপসাগর, এই দুই মাঝখানে একটা প্রণালী আছে, এর নাম আছে হরমুজ প্রণালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়েই, এই হরমুজ প্রণালী যার নিয়ন্ত্রণে থাকবে, মোটামুটি দেশটা তার নিয়ন্ত্রণে, ঠিক আছে? এই যে আমি বলছি সমুদ্র যার নিয়ন্ত্রণে, সবকিছু তার নিয়ন্ত্রণে। তুমি দেখবা যে আমেরিকা, আমেরিকা সমুদ্রে সব জায়গায় তার নৌঘাঁটি আছে। এই যে শুধুমাত্র নাই আমাদের এই বঙ্গোপসাগরের দিকে, ঠিক আছে? আমি যদি একটু করে দেখাই ম্যাপে, এই টোটাল সমুদ্র যদি হয়, তাহলে এই বরাবর যে কত নৌঘাঁটি আছে আমেরিকার, তার তুমি চিন্তা করতে পারো না। ইউএস এর নৌঘাঁটি এই এলাকা বরাবর অনেকগুলো আছে। ফলে সে কি করতে পারে, এখানে যে কোনো দেশের উপর সে কর্তৃত্ব রাখতে পারে, ঠিক আছে? সবচেয়ে মজার বিষয় দেখো, এই যে এই বরাবর যখন জাহাজগুলো যায়, তোমরা প্রায়ই শোনো যে সোমালিয়া জলদস্যুর খপ্পরে পড়েছে জাহাজগুলো। কারণ কি, এই যে বাবেল মানদ্বীপ প্রণালী হয়ে যখন ঢোকে, এখানে এই দেশটাকে বলা হয় সোমালিয়া দেশ, সোমালিয়া, ঠিক আছে? এবং এই দেশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। দেখো এই যেগুলোকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, এখানে আছে সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া। কারণ আফ্রিকা শিং বলা হয়, কারণ শিংয়ের মতন দেখতে এটা। তো এই বরাবর যখন এডেন উপসাগর হয়ে এই দিক দিয়ে যখন জাহাজগুলো ঢোকে, এই সোমালিয়ান জলদস্যুরা এটা জাহাজগুলোর উপরে অ্যাটাক করে। তরমুজ প্রণালী রানে, এই কে দেখছে তরমুজ প্রণালী? মধু না, এটা মধু না, এটা হরমুজ প্রণালী হবে, একটু পরে দেখাবো, ঠিক আছে? তো আমেরিকা কি করে, আমেরিকা এই জাহাজগুলোর প্রোটেকশন দেয়। তার মানে সমস্ত জায়গায় আমেরিকার নৌঘাঁটি আছে, শুধুমাত্র নাই আমাদের এই বাংলাদেশ বরাবর, এই যে বঙ্গোপসাগরের এই দিকে বা সেন্ট মার্টিনে। এই কারণেই আমেরিকা চাচ্ছে তার একটা নৌঘাঁটি স্থাপন করতে। আমাদের এখানে যদি একটা নৌঘাঁটি স্থাপন করতে পারে আমেরিকা, তাহলে পুরো এই এশিয়ার, দক্ষিণ এশিয়ার উপর তার নিয়ন্ত্রণ থাকবে, ঠিক আছে? আর এই প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। ওকে, আমরা যেটা বলছিলাম, এখানে এই যে দক্ষিণ চীন সাগর, ঠিক আছে? এই যে দক্ষিণ চীন সাগর তোমরা যেটা যেটা বললো, তো একটা দেশের নিয়ম হচ্ছে, তোমাদেরকে আমি বলে দিই যে এটা বাংলাদেশের স্থলভাগ। তো আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা আছে 12 নটিক্যাল মাইল, হ্যাঁ? যে এই পর্যন্ত সামথিং 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই সমুদ্র সীমার ভিতরে আমি কি করব, আমার স্থলভাগ থেকে আমি পারমাণবিক বোম মারি, যা খুশি আমি তাই করতে পারবো। এবং এই 12 নটিক্যাল মাইলের ভিতর কেউ ঢুকতে পারবে না। ঢুকতে লাগলে আমার বাংলাদেশের ভিসা লাগবে, আমার পারমিশন লাগবে। এটা হচ্ছে আমার রাজনৈতিক সমুদ্র সীমা। এবং এখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমার অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে 200 নটিক্যাল পর্যন্ত সমুদ্র পর্যন্ত আমি চলে যাইতে পারবো। এবং যে আমি কি করতে পারবো, ওই 200 নটিক্যাল মাইলের ভিতর আমার যা আছে, অর্থ সম্পদ, খনিজ যা আছে, সব আমি আহরণ করতে পারবো। কিন্তু এই 12 নটিক্যালের মাইলে পরে যে 200 নটিক্যাল মাইল আছে, এই পর্যন্ত মানে কোনো বাণিজ্যিক জাহাজ গেলে যাইতে পারবে, আমি বাধা দিতে পারবো না, আমার পারমিশন লাগবে না। শুধু পারমিশন লাগবে এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমি সবকিছু আহরণ করতে পারবো। তো এই হচ্ছে, তাহলে কোন একটা দেশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত মূলত তার তার সীমানা। তো সমস্যা হলো, দেখো দক্ষিণ চীন সাগর, এই যে দক্ষিণ চীন সাগর, এইটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এটা চীন দেশ, এখানে আছে ভিয়েতনাম, এখানে আছে ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, আর এখানে আছে তাইওয়ান। তাইওয়ান যদিও চীনের আন্ডারে রয়েছে। তো
এই দক্ষিণ চীন সাগর কি হয়েছে, চীন বলছে সে একটা লাইন দিচ্ছে, ড্যাশ লাইন, আমরা বলি 9 ড্যাশ লাইন। সে কি করছে, এখানে একটা লাইন টানছে, এখানে একটা লাইন টেনছে, এইভাবে একটা লাইন টেনে বলছে এই এলাকার ভিতর যত জায়গা সব আমার জায়গা। চীনের জায়গা নাকি এই এলাকা নাকি সব তার চীনের জায়গা। এখন ভিয়েতনাম যদি বলে না এই পর্যন্ত 200 নটিক্যাল মাইল আমার, এ পাশে যদি ব্রুনাই বলে বা ফিলিপাইন বলে এ পর্যন্ত আমার, তাহলে সবার জন্য ঝামেলা। এবং এখানে যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ আছে, এই দ্বীপপুঞ্জ চীন দাবি করে যে এই দ্বীপপুঞ্জ আমার, কিন্তু এই দ্বীপপুঞ্জ আবার ফিলিপাইন দাবি করে, ভিয়েতনাম দাবি করে। তো এটা জোর দখল করে এই চীন কি করছে, এটা দখল করে রাখছে যে এই এলাকাগুলো আমার। কারণ এই এলাকা যে নিয়ন্ত্রণ করতে পারবে, এবারে উত্তর দক্ষিণ সাগর এই দিকে সব বাণিজ্যিক রুটগুলো সে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং এই দক্ষিণ চীন সাগর কেন এত গুরুত্বপূর্ণ, কারণ এই দক্ষিণ চীন সাগর সবচেয়ে খনিজ সমৃদ্ধ, এখানে এত খনিজ সম্পদ আছে, এই জন্য চীন বলছে সবটাই আমার। ঠিক আছে, এবং এর চারপাশে আমেরিকা আসতে পারে না, এই জন্য চীনের সাথে আমেরিকার সবসময় ঝামেলা। তো এটাই ছিল সেই দক্ষিণ চীন সাগর যেটা নিয়ে এত ঝামেলা। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা একটু সাগর উপসাগর শিখি। তাহলে আমরা বলছিলাম বিস্তীর্ণ জলরাশিকে বলছে মহাসাগর, যার কোনো শেষ নাই। এবং যেই জলরাশিগুলো একটু ভূপৃষ্ঠের কাছে বা স্থলভাগের কাছে তাকে আমরা বলছি সাগর। যেমন এটা হচ্ছে প্রশান্ত ভারত মহাসাগর, আরেকটু আসলে এটা হচ্ছে যে ভারত মহাসাগর, বা অন্য আরব সাগর, এখানে আসলে আমি এটাকে বলছি আরব সাগর। অনেক সময় প্রশ্ন আছে আরব সাগরের দেশগুলো কোনটি, তাহলে ভারত, এপাশে আছে পাকিস্তান, এপাশে আছে ওমান, এটা আছে ওমান সাগর। এখন আসো উপসাগর কি, উপসাগর কি, সাগর এবং উপসাগর। উপসাগর হচ্ছে ভাইয়া যার তিন দিকেই স্থলভাগ থাকবে এবং একদিকে জলভাগ থাকবে। দেখো এর এই সাইড আর এই সাইড, তিন দিকেই জলভাগ, এই স্থলভাগ একদিকে খোলা আছে। তো এইগুলোকে বলে আমরা উপসাগর, বুঝছো? তো এইটাকে বলছি বঙ্গোপসাগর। তো উপসাগর দুইটা আছে, ইংলিশে আমরা বলি দুই ধরনের, একটা হচ্ছে বে আর একটা হচ্ছে গালফ। তো বে আর গালফের মধ্যে পার্থক্য কি, আমি যদি বিশ্বের সবচেয়ে বড় উপসাগর কোনটি, তাহলে হবে বঙ্গোপসাগর, আমাদের এই বঙ্গোপসাগর। একটা গর্বের বিষয় না ভাইয়া? ঠিক আছে, তো এটা একটু গর্বের বিষয় যে বঙ্গোপসাগর হচ্ছে বড় উপসাগর, বে হিসেবে উপসাগর। আর একটা হচ্ছে গাল্প। গাল্প কি, গাল্পও সেম ভাইয়া, গাল্প আর বে সেম। এটা কি, এটারও তিন দিকে স্থলভাগ থাকবে, একদিকে জলভাগ থাকবে, খোলা থাকবে। তো গাল্প হচ্ছে এই যে মুখটা খোলা থাকবে সেটা অনেক সরু থাকবে, সেটা হচ্ছে গাল্প। আর উপসাগর হবে সেই মুখটা তিন দিকেই থাকবে কিন্তু অনেক প্রশস্ত থাকবে। যেমন আমি বঙ্গোপসাগরের কথা ধরি, দেখো এই বঙ্গোপসাগরের অনেক বড় থাকে মুখটা। আর এখানে একটা সাগর আছে মেক্সিকো উপসাগর, দেখো এই তিন দিকেই জলভাগ, এখানে হালকা একটু খোলা, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। তো এই গাল্পটা, তাহলে আমি যদি বলি গাল্প হিসেবে সবচেয়ে বড় উপসাগর হবে মেক্সিকো উপসাগর, এবং বে হিসেবে সবচেয়ে বড় উপসাগর আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। তাহলে সাগর, আচ্ছা আর কয়েকটা গুরুত্বপূর্ণ সাগর পড়বো, ঠিক আছে, পড়ে মোটামুটি আমরা শেষ করে দিব। আসো, এই যে ভূমধ্যসাগর, আমরা বলছিলাম যে ভূমধ্যসাগর এত কেন গুরুত্বপূর্ণ। ভূমধ্যসাগর তার মানে দেখো একটা চারপাশেই ভূমির মাঝখানে একটা সাগর, এই জন্য একে বলছি আমি ভূমধ্যসাগর। এবং ভূমধ্যসাগরের দেশগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে কৃষ্ণ সাগর, ঠিক আছে, এই পাশে আসছে যে কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ আছে তোমার, এই পাশে আছে হচ্ছে ইউক্রেন, এইদিকে রাশিয়া। এই যে ইউক্রেন রাশিয়া নিয়ে এখানেই ঝামেলা। এই যে ইউক্রেন, একটা মজার বিষয় বলি, দেখো প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 39 সালে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া এবং আমেরিকা এক ছিল। এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 45 সালের পর থেকে এই দুই পরাশক্তি হয়ে ওঠে সারা বিশ্বে, একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা। রাশিয়া যেই দিকে যায় আমেরিকা তার বিপরীত দিকে। যেমন আমরা যুদ্ধের সময় দেখছি বাংলাদেশের যখন যুদ্ধ বাধে তখন পাকিস্তানকে সাপোর্ট দেয় আমেরিকা, ঠিক আছে। তখন রাশিয়া বলছে কি আমি আর বসে থাকবো, আমি সাপোর্ট দেবো কাকে, বাংলাদেশকে। তার মানে এরা সবসময় একটা বৈরী সম্পর্ক অবস্থান করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের স্নায়ু যুদ্ধ চলে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন, যার আন্ডারে 15টা দেশ ছিল, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় দেশ। তো আমেরিকা ভাবলো কিরে সোভিয়েত ইউনিয়ন তো বিশাল বড় শক্তি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একটা সংগঠন বানাইতে হবে ওই সোভিয়েত ইউনিয়নের মতন। ও তো বিশাল বড় দেশ, ও
টোটাল প্রায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি করতে হবে, আমাকেও একটা সংগঠন বানাইতে হবে, যেই সংগঠনটা এই টোটাল এই যে ভূমধ্যপ্রাচ্যের সব রাশিয়ার আন্ডারে ছিল। ফলে আমেরিকা করলো বসে থাকলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সে ওই সোভিয়েত ইউনিয়নের বিপরীতে গঠন করলো ন্যাটো, একটা সামরিক জোট। ন্যাটো কেন? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার মানে কি, এই যে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের উত্তর আটলান্টিক, এই যে আমাদের যে 0 ডিগ্রি রাখি এর উত্তর দিকে যে দেশগুলো আছে, এই দেশগুলো নিয়ে সে একটা জোট গঠন করলো। এবং সেই জোটে বলল যে ন্যাটোভুক্ত কোনো একটা দেশ যদি আক্রান্ত হয় তাহলে আমরা সবাই মিলে সেই দেশের উপর আক্রমণ করব। ঠিক আছে? তো মজার বিষয়, এখানে একটা মজার বিষয় বলি দেখো। তো এই যে তুরস্ক কিন্তু ১ম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির বিপক্ষে ছিল। হ্যাঁ? ওই সময় অটোমান ১ম বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু অটোমান সাম্রাজ্য ভেঙে যায়। ঠিক আছে? অটোমান সাম্রাজ্যের ম্যাক্সিমাম অংশ রাশিয়া দখল করে নেয়। এই যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সহজ কথায় যে অটোমান সাম্রাজ্যের একটা বিরাট পার্ট রাশিয়া দখল করে নিল। তো স্বাভাবিকভাবে তুরস্ক চাইবে কি? যে রাশিয়ার বিপরীতে যাইতে। যখন ন্যাটো গঠন হলো, তুরস্ক কি করলো? মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ন্যাটোতে যোগ দিল। এই রাশিয়া থেকে বাঁচার জন্য। কারণ ওই যে অটোমান সাম্রাজ্য ভেঙে গেছে ১ম বিশ্বযুদ্ধের পরে, রাশিয়া দখল করে নিয়েছে। এইজন্য সে সবসময় রাশিয়ার বিপক্ষে থাকতো। এইজন্য সে ন্যাটোতে যোগ দেয়। খুব ভালো কথা। তো আমেরিকা কি করলো? এই রাশিয়াকে শায়েস্তা করার জন্য এই যে তুরস্ক, আমরা যদি এখানে ধরি, এই যে এখানে তুরস্ক, এই তুরস্কে কি করলো? সে একটা মিসাইল, সে মিসাইল বা ক্ষেপণাস্ত্র এখানে বসিয়ে রাখলো। যে বেশি কিছু করলেই তোর এখানে মিসাইল মেরে তোর ধ্বংস করে দেবো, ক্রেমলিন উড়িয়ে দিব। ঠিক আছে? এদিকে কি ঘটনা ঘটলো? এখানে একটা ছোট্ট রাষ্ট্র, আমি কিউবার যে মিসাইল সংকট সেই জিনিসটা বোঝাচ্ছি। তুমি দেখো এই যে ম্যাপ থেকেই সবকিছু পড়া যায়। অবস্থানগত কারণেই বিশ্বের এত যুদ্ধ বিগ্রহ বাড়তেছে। ঠিক আছে? ফলে কিউবা কি করলো? এই যে এখানে একটা ফ্লোরিডা অঙ্গরাজ্য আছে, ফ্লোরিডা। তো আমেরিকা সবসময় চায় সবকিছু দখল করতে। তো কিউবার উপরে আক্রমণ চালায়। হুম? তো ওই সময় আমাদের কিউবার একটা নেতা ছিল ফিদেল কাস্ট্রো, বাম নেতা। ঠিক আছে? ফিদেল কাস্ট্রো নাম আমরা সবাই শুনছি। তোমরা সবাই শুনেছো। তো এই তুখোড় নেতা ছিল ফিদেল কাস্ট্রো। তো আমেরিকা কি করছে? ন্যাটোভুক্ত দেশ তুরস্কে একটা মিসাইল করে রাখছে। রাশিয়া কি করছে? খুব গোপনে ১৯৬২ সালের দিকে খুব গোপনে এই কিউবাতে আরেকটা ক্ষেপণাস্ত্র ফিট করে রাখছে। যে তুই আমার দিকে মারবি, আমিও তোর দিকে মারবো। ঠিক আছে? কিন্তু এখানে ঘটলো কি? কোন একটা কারণে এই আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটা যুদ্ধ বিমান যখন কিউবার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন কোনোভাবে ওরা বুঝে যায় যে এখানে এরা মিসাইল বা ক্ষেপণাস্ত্র ফিট করে রাখছে। এটা তো মাথা নষ্ট হয়ে গেছে। এটা তো জানতো না। ঠিক আছে? এইবার যুদ্ধ বেড়ে যাবে। নিষিদ্ধ ছিল যে এই এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র আসা যাবে না। আমেরিকা এমন একটা সেট করে রাখছে। কিন্তু রাশিয়া ঠিকই ওখানে ক্ষেপণাস্ত্র গোপনে তলে বাণিজ্য করার নামে ওখানে ক্ষেপণাস্ত্র নিয়ে গেছিল। বাণিজ্যিক জাহাজগুলোতে। ফলে যুদ্ধ বেঁধে যাবে এবং যুদ্ধ বাঁধলে তো এই যুদ্ধ বাঁধবে না। নরমাল যুদ্ধ না। ঠিক আছে? এটা তো নরমাল যুদ্ধ বাঁধবে না। একদম পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। দেশে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে। এখন কি করলো? ২ দেশে মাত্র ১২ দিনের মাথায় এটার সমাধান হয়ে যায়। কিভাবে? আমেরিকা ফোন করেছে রাশিয়াকে যে, "বন্ধু, ঠিক আছে যা হইছে তুমি তোমার ক্ষেপণাস্ত্র সরিয়ে নাও। আমি এই তুরস্ক থেকে আমার ক্ষেপণাস্ত্র আমি সরিয়ে নিচ্ছি।" ঠিক আছে, তুরস্ক থেকে সরিয়ে নিল। ও তুরস্ক থেকে সরিয়ে নিল, এও সরিয়ে নিল। এখন খেলা হচ্ছে এই যে কিউবা যে রাশিয়াকে গোপনে ক্ষেপণাস্ত্র দিয়েছে, আমেরিকা কি কিউবাকে ছেড়ে দিবে? দিবে না। ফলে কিউবা কি করলো? যে রাশিয়া তাহলে এমন একটা চুক্তি করো যে এই আমেরিকা যাতে কিউবার দিকে আর নজর না দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষেপণাস্ত্র সরাবো। একটা কন্ডিশন, কিউবাকে তুমি কিছু বলতে পারবা না। তো এই যে ইতিহাস অনুসারে ৬২ সালের দিকে এই যে একটা স্নায়ুযুদ্ধ চলাকালীন আরেকটা যুদ্ধ বেঁধে যাচ্ছিল, এটা ছিল আ মিসাইল সংকট বা ক্ষেপণাস্ত্র সংকট, তোমরা যাই বলো কিউবার। আচ্ছা, এরপর আমরা যেই কথাটি আসছিলাম যে এটা কেন গুরুত্বপূর্ণ? এই যে আমেরিকা রাশিয়ার দ্বন্দ্ব এটা আজীবনের জন্য। এবং ফাইনালের দিকে যখন আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ৯০ সালের দিকে, ৯২ সালের দিকে, হ্যাঁ? ১৫ টা রাষ্ট্রের জন্ম হয়। তখন মজার বিষয় হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে কেন বাধছে এখন? এই যে আমার কৃষ্ণ সাগরে, ভেরি ইম্পোর্টেন্ট তোমাদের জন্য হট টপিকস। এই যে আমার কৃষ্ণ সাগরে যে ক্রিমিয়াটা রয়েছে, এই ক্রিমিয়া দ্বীপটা এই রাশিয়া ইউক্রেনকে গিফট করেছিল। যে তোকে আমি দিলাম, তুই এটা নে। কিন্তু স্বাভাবিকভাবে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে,
ভেঙে যাওয়ার পরেও ওকে গিফট হিসেবেই দিয়ে রাখছিল। ২০১৪ সালের দিকে হঠাৎ করে রাশিয়ার মনে হলো না এই ক্রিমিয়া দেয়া যাবে না। ক্রিমিয়া দিলে আমার ওর উপর কর্তৃত্ব থাকছে না। বলছে আমার ক্রিমিয়া আমার ছিল, আমাকে ব্যাক দিয়ে দাও। জোর করে এই ক্রিমিয়া দখল করে নেয়। ঠিক আছে? এরপরে ঘটনা কি ঘটলো দেখো। এই যে ইউক্রেন, বেলারুশ এর বন্ধু রাষ্ট্র, রাশিয়ার বন্ধু রাষ্ট্র, এই ইউক্রেন কি করলো? ন্যাটোতে যোগ দেবে। ওর শখ জাগলো ন্যাটোতে যোগ দেবে। ঠিক আছে? ন্যাটোতে যোগ দেবে কেন? এটা কি রাশিয়াকে মেনে নেবে? রাশিয়া মেনে নেবে। যা বেটা, তুই ন্যাটোতে যোগ দিলে তো রাশিয়ার সব ক্ষেপণাস্ত্র, সব সৈন্যগুলো আমার ঘাড়ের উপর এসে নিঃশ্বাস ফেলবে। এটা কি রাশিয়া কখনো মেনে নেবে? মেনে নিবে না। তাহলে কি করবে? ও ইচ্ছা করে এর উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কিভাবে যুদ্ধ চাপালো? ঠিক আছে, এই এলাকায় কিছু রাশিয়া অধ্যুষিত এলাকা আছে যেখানে রুশ ভাষাভাষী লোকেরা বাস করে। তো রাশিয়া বলল কি, পুতিন বলল কি, ঠিক আছে এই এলাকার লোকজন তোমরা কি করো? তোমরা স্বাধীনতা ঘোষণা করো ইউক্রেন থেকে। এরা স্বাধীনতা ঘোষণা করলো। এটা কি ইউক্রেন মেনে নেবে? মেনে নিলে একটা যুদ্ধ বেঁধে গেল। রাশিয়া এখানে হেল্প করলো এবং এই যে যুদ্ধ জড়িয়ে গেল। এই যুদ্ধ এখনো চলতেছে। ঠিক আছে? এবং মজার বিষয়, তোমরা তো কিছুদিন আগেই দেখছো, এই ইউক্রেনকে সাহায্য দেওয়ার জন্য কে? আমেরিকা বলছিল, আমেরিকার প্রেসিডেন্ট বলছিল ঠিক আছে বন্ধু তুমি যুদ্ধ চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। কিছুদিন আগে হুট করে বলছে না আমি তোমার পিছনে নাই। ঠিক আছে? এখন আবার জোর করে চুক্তি করতে বলছে। তো এই সবগুলোই খেলা আসলে চলে সম্পদের জন্য, কার লাভ কিসের জন্য। এই যে আমাদের সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন আমেরিকা একটা কি করবে? নৌঘাঁটি করবে। নৌঘাঁটি করলে এর সুবিধা কি? পুরো এশিয়ার উপর কর্তৃত্ব বজায় রাখতে পারবে। ঠিক আছে? ওর সব সমুদ্রে সব এলাকায় নৌঘাঁটি আছে। শুধু আমাদের এই দক্ষিণ এশিয়ার উপর ওর কোনো নিয়ন্ত্রণ নাই। এখানে যদি একটা নৌঘাঁটি করতে পারে তাহলে ও সহজেই ইজিলি সবকিছু করতে পারবে। তো মোটামুটি এটা ছিল। এখানে আরেকটা সাগর নিয়ে আমরা একটু আলোচনা করব। ইউরোপের একটা সাগর নিয়ে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বাল্টিক সাগর। বাল্টিক সাগর দেখো ভাইয়া, বাল্টিক সাগর। এই সাগরটার নাম হচ্ছে বাল্টিক সাগর এবং এখানে ৩ টা দেশ আছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এই ৩ টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এবং এখানে কয়েকটা দেশ আছে, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এই দেশগুলো, তারপর ডেনমার্ক। হ্যাঁ? তোমরা যে মুভিগুলো দেখছো না, পাইরেটস যে মুভিগুলো আছে, যে এরা কি করতো, পাইরেটস, ডেনমার্কের পাইরেটসরা ডাকাতি করতে আসতো এইদিকে। হ্যাঁ? অনেকগুলো মুভি আছে। তো এরা মূলত ছিল পাইরেটস। তো এই যে নিশীথ সূর্যের দেশ নরওয়ে, তারপর হাজার দ্বীপের দেশ আইল্যান্ড, আগুনের দ্বীপ আইল্যান্ড, হ্যাঁ, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, এগুলো আমরা পড়ছি না? মানে এখানে অনেকগুলো হ্রদ আছে। ওকে, এবার আসো একটা জিনিস শিখাই এখানে। এই দেশগুলোকে, কয়েকটা দেশগুলো বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। স্ক্যান্ডিনেভিয়ান আমরা মনে রাখতে পারি। ফিডে আসুন, ফিডে আসুন, ফিডে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই কয়টা দেশগুলো, এই যে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এখানে আছে আয়ারল্যান্ড, এখানে ডেনমার্ক। এই রাষ্ট্রগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। কেন? কারণ এই রাষ্ট্র কথিত আছে যে এখানে নাকি স্ক্যান্ডিনেভিয়ান নামে একটা সভ্যতা গড়ে উঠেছিল। অথবা বলা হয়েছে না এখানে নাকি আমরা তথ্য জানছি যে এখানে এক ধরনের খনিজ পাওয়া যায় যার নাম আছে স্ক্যান্ডিনিয়া। এই কারণে এই দেশগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। তো এই ছিল আমাদের টোটাল সমুদ্র রিলেটেড বা গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো, এগুলো বা অবস্থানগত যে তথ্যগুলো। এখন আসো ভাই আমরা একটা জিনিস শিখি। বলো, বিশ্বের এই ম্যাপ দেখে এখন বলো বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটা? তোমরা একটু বলো তো, কমেন্ট করো। অনেকক্ষণ ধরে পড়াচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার তোমরা বলো বিশ্বের সবথেকে বড় দেশ কোনটা আয়তনে? রাশিয়া, ভেরি গুড। দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা হবে? দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা হবে বলো? ম্যাপ দেখে দেখেই বলো, তুমি ম্যাপ দেখেই বলো। এই যে রাশিয়া বড়। দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? কানাডা। দেখো কত বড় কানাডা। তৃতীয় তৃতীয় কোনটা? ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। চতুর্থ কোনটা? চীন। চ থেকে চতুর্থ, চ থেকে চীন। পঞ্চম কোনটা? ব্রাজিল। পঞ্চম কোনটা? ব্রাজিল। এভাবে তুমি আসলে দেখতে পারো। দেখো এখানে বিশাল একটা বড় দেশ দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিশাল বড়। ম্যাপে মনে আছে বিশাল বড়, আসলে এত বড়টাও না। এটা, এই দ্বীপটার নাম আছে গ্রিনল্যান্ড। যদিও নাম আছে গ্রিনল্যান্ড কিন্তু পুরো সাদা, এটা বরফে ঢাকা থাকে। এই গ্রিনল্যান্ড দ্বীপটা মূলত ডেনমার্কের অধীনে আছে। হ্যাঁ, ডেনমার্কের অধীনে। আসছো ভাইয়া? তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম। এখন আমরা অবস্থানগত কিছু পাহাড় পর্বত একটু দেখি। ঠিক আছে? ৭ মহাদেশের ৭টা বড় বড় পাহাড় পর্বতমালা দেখব। ঠিক আছে?
তো দেখো এই ইউরোপের সবচেয়ে ওকে তৃতীয় বৃহত্তম দেশ চীন বলতেছো, ওকে এটা একটু দেখে নিও। আফ্রিকার ইউরোপের সবচেয়ে বড় একটা পর্বতমালা আছে আলপস পর্বতমালা, এই যে এই বরাবর আছে, হ্যাঁ ফ্রান্স দিয়ে এই বরাবর আছে আলপস পর্বতমালা, এখানে আছে উরাল পর্বতমালা, দুইটা বিখ্যাত পর্বতমালা। আর আমাদের এশিয়া মহাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালার নাম আছে হিমালয়, যার সর্বোচ্চ চূড়ার নাম আছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এই যে এখানে একটা পর্বতমালা আছে, এই পর্বতমালার নাম হচ্ছে কি ভাইয়া? কিলিমানজারো, যেটা আফ্রিকা মহাদেশের পর্বতমালা। এবং আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ নদী আছে নীল নদ, এখানে একটা ভিক্টোরিয়া লেক আছে, এই লেক থেকে 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে যে পতিত হয়েছে নীল নদ। তাহলে বলো তো নীল নদ কয়টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ভাইয়া? নীল নদ কয়টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? 11টা দেশের ভিতর দিয়ে। তাহলে নীল নদ কোথায় অবস্থিত ভাইয়া? নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোত্থেকে উৎপত্তি লাভ করেছে? ভিক্টোরিয়া হ্রদ থেকে। কোথায় যে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। তাহলে আমরা শিখে গেলাম। এখন আসো তাহলে আমরা এশিয়া, ইউরোপ, আফ্রিকা পড়ে ফেললাম। এবার আসো তো এখানে এক পর্বতমালা আছে, বিশাল বড় পর্বতমালা, মেক্সিকো, কানাডা, আমেরিকা হয়ে এই পর্বতমালা, উত্তর আমেরিকার পর্বতমালার নাম হচ্ছে রকি পর্বতমালা, রকি। এবং দেখো এখানে ল্যাটিন আমেরিকার যে পর্বতমালা আছে, বিশাল বড় পর্বতমালা, এর নাম হচ্ছে আন্দিস পর্বতমালা। এবং আমি কমেন্ট দেখি ভাইয়া, ঠিক আছে, কিন্তু ম্যাপটা আজকে একটু মজার বিষয়, তো এই জন্য ম্যাপটা পড়াইতেছি। ঠিক আছে, এই যে আন্দিস পর্বতমালা দীর্ঘতম পর্বতমালা, পরীক্ষায় যদি আসে যে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি, তাহলে হবে আন্দিস পর্বতমালা ভাইয়া, আন্দিস। আর সরু রাষ্ট্র চিলি। এখানে আরেকটা জিনিস বলা হয় যে বিশ্বের সবচেয়ে উঁচুতম রাজধানী কোনটি? বলিভিয়ার রাজধানী লাপাজ। হ্যাঁ, বলিভিয়ার রাজধানী লাপাজ। এটা এই যে আন্দিস পর্বতমালা আছে না, এই আন্দিস পর্বতমালার উপরে অবস্থিত। এবং এই যে বলিভিয়াতে যখন ফুটবল খেলতে যাওয়া হয়, বলিভিয়ার রাজধানী যে লাপাজ আছে, এখানে স্টেডিয়াম আছে, এবং এই স্টেডিয়ামে খেলতে গেলে নাকি সবার মনে করে শ্বাসকষ্ট হয়। শুধু আর্জেন্টিনার একজন ফুটবলার আছে ডি মারিয়া, হ্যাঁ ওখানে খুব দৌড়াইতে পারে। ওকে, তাহলে মোটামুটি আমাদের পর্বতমালা শিখলাম, এখন আমরা শিখবো মরুভূমি। আমি একটা প্রশ্ন করব, এখন দেখবো যে ম্যাক্সিমামই ভুল অ্যান্সার দিচ্ছ। মরুভূমি, বলো বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি ভাইয়া? যারা আমার এর আগে ক্লাস করছো ইন্টারন্যাশনালে, তারা মনে হয় পারবা। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? হ্যাঁ, এই যে সবাই লেখছো ভাইয়া, একজন সঠিক অ্যান্সার দিচ্ছ, কে জানো ভাইয়া? অ্যান্টার্কটিকা। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া এটা আবার কি শোনাইলেন, অ্যান্টার্কটিকা কেমনে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হয়? দেখো মরুভূমি আমরা তাকেই বলি যেখানে 10 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। ঠিক আছে, 10 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হবে। ঠিক আছে, তাহলে আমরা বৃষ্টিপাত আবার কেমনে মাঠে? রেইন গেজ মিটারে। মানে খোলা আকাশের নিচে একটা পাত্র রেখে দিই, রেইন গেজ মিটার, ওই পাত্রে যতটুকু পানি ভরে, যত সেন্টিমিটার, ওই সেন্টিমিটারে আমরা মাপি বৃষ্টির পরিমাপটা। তো যেখানে 10 সেন্টিমিটার কম সারা বছর বৃষ্টিপাত হবে সেটাকে মরুভূমি বলবো। তো অ্যান্টার্কটিকা মহাদেশে তো 10 সেন্টিমিটারের কমই বৃষ্টিপাত হয়, তাই না? তার মানে মরুভূমি দুই ধরনের, একটা হচ্ছে আর্দ্র মরুভূমি আর একটা হচ্ছে শুষ্ক মরুভূমি। যদি পরীক্ষা আছে সবচেয়ে শুষ্কতম বড় মরুভূমি কোনটা, তখন হবে সাহারা। তাহলে বুঝছো বিষয়টা? তার মানে শুষ্ক ছাড়াও অ্যান্টার্কটিকা আর্দ্র মরুভূমি হিসেবে সবচেয়ে বড়। এবং বিশ্বের, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, বিশ্বের সবচেয়ে বরফ জমা আছে কোন মহাদেশে? কত ভাগ বরফ বলো তো? কেউ বলতে পারবা যে বিশ্বের সবচেয়ে বরফ আছে অ্যান্টার্কটিকা মহাদেশে, কত ভাগ বরফ আছে? শতকরা কত ভাগ? এস এন সাহা 90 ভাগ, সেজান মাহমুদ, ভেরি গুড অ্যান্সার। এখন আসে আমরা মরুভূমি, গুরুত্বপূর্ণ মরুভূমিগুলো একটু শিখি, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু একটু শিখি। হ্যাঁ, দেখো ওই যে আমরা বলছিলাম না সিল্ক রোড, এই সিল্ক রোড এই গোবি মরুভূমির মধ্যে দিয়ে গেছে। এখানে যে মরুভূমি আছে এটার নাম হচ্ছে গোবি মরুভূমি। এশিয়ার সব থেকে বড় মরুভূমি এবং এটা গুরুত্বপূর্ণ, বিশ্বের না এশিয়ার। এটা মঙ্গোলিয়া এবং চীনে অবস্থিত। পরীক্ষা আসবে যে গোবি মরুভূমি কোথায় অবস্থিত, তাহলে চীন এবং মঙ্গোলিয়ার মাঝখানে। খুব ভালো কথা। এশিয়ার কি আর মরুভূমি আছে? অবশ্যই আছে। এশিয়ার একটা মরুভূমি আছে, থর মরুভূমি। থর, বলো তো থর মরুভূমি কোথায় আছে? তোমরা থর মুভিটা পড়ছো না, থর?
মুভিটা দেখছো থর? থর ওই যে ডাম্বেল নিয়ে ঘুরে বেড়ায়। এই থর মরুভূমিটা আমাদের আছে ভারত আর পাকিস্তান সীমান্তে। ভারত পাকিস্তানে থর মরুভূমি আছে। আর এছাড়া তো অ্যারাবিয়ান মরুভূমি তো আছেই। সৌদি আরব বরাবর মিডল ইস্টের অ্যারাবিয়ান মরুভূমিগুলো আছে। সিরীয় মরুভূমি আছে। ঠিক আছে? এগুলো আমরা জানলাম। এবার আসো সেই বিখ্যাত মরুভূমি, সেই আফ্রিকার বিখ্যাত মরুভূমি সাহারা মরুভূমি। দেখো এই যে মিশরে, আলজেরিয়া হয়ে, মৌরিতানিয়া হয়ে যে সাহারা মরুভূমি, সবচেয়ে বড় শুষ্ক মরুভূমি। এবং এখানে আরেকটা মরুভূমি আছে কালাহারি মরুভূমি। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কালাহারি মরুভূমি। আফ্রিকার দিকে, সাউথ আফ্রিকার দিকে, নামিবিয়ার দিকে কালাহারি মরুভূমি। তাহলে আমি এখানে একটা মরুভূমি পাইলাম, গোবি মরুভূমি, এখানে থর মরুভূমি পাইলাম, এখানে সাহারা পাইলাম, এখানে কালাহারি পাইলাম। তাহলে দেখো বিশ্বের সব মরুভূমিগুলো তোমার অলওয়েজ মুখস্থ হয়ে যাচ্ছে ম্যাপ থেকেই। তুমি যখন আফ্রিকা মহাদেশ পড়বা, এই ম্যাপে আমাদের রেটিনার ম্যাপে কিন্তু সব লেখা আছে। হার্ড কপিটা নিবা, নিয়ে একটা মহাদেশ পড়বা, একটা জিনিসগুলো দেখতে থাকবা। প্রতিদিন ঘুমানোর আগে একবার করে দেখবা। তাহলে তোমার এই জিনিসগুলো অটো মুখস্থ হয়ে যাবে। আসবে ভূমধ্যসাগর কোথায়? এখানে ভূমধ্যসাগর, তার চারপাশের দেশগুলো একটু দেখবা। এবার আসো সবথেকে শুষ্কতম মরুভূমি আতাকামা মরুভূমি। এই যে চিলিতে ছিল না? চিলি, এই বরাবর আছে আতাকামা মরুভূমি। আতাকামা মরুভূমি বিশ্বের সবথেকে শুষ্কতম মরুভূমি। ঠিক আছে? এটা ছিল আতাকামা মরুভূমি। তাহলে মোটামুটি আমরা মরুভূমি, পাহাড়, পর্বত সব শিখে গেলাম। এটাই ছিল আমাদের আজকের ম্যাপের ক্লাস। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অথবা অন্য কোনো টপিকস থাকলে বলতে পারো, আমি চাইলে বুঝাবো ম্যাপ থেকে। মোটামুটি ম্যাপের যতগুলো বেসিক যা যা লাগবে আমি মোটামুটি শিখিয়ে দিয়েছি। তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি, একটু সামারাইজ করি। হুম, একটু সামারাইজ করি ভাইয়া। দেখো এশিয়া থেকে আহ, ইউরোপকে পৃথক করেছে আন্দিজ পর্বতমালা। আর এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে এই যে লোহিত সাগর, বাবেল মান্দব প্রণালী আর সুয়েজ খাল। আর আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে ভূমধ্যসাগর আর জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। এখন তোমরা একটু বলো তো ভাইয়া, জিব্রাল্টার প্রণালী কোন দুইটি মহাসাগরকে বা কোন দুইটি সাগরকে যুক্ত করেছে? একটা ভূমধ্যসাগর আর একটা কোন সাগর? আর একটা কোন সাগর? একটু কমেন্ট বক্সে যাও। এই যে জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর এবং কোন সাগরকে বা মহাসাগরকে যুক্ত করেছে? এবার আসে যদি পানামা সিটি, পানামা খাল কোন দুইটা মহাসাগরকে যুক্ত করেছে ভাইয়া? এইদিকে আছে আটলান্টিক মহাসাগর আর এদিকে আছে প্রশান্ত মহাসাগর। আর এই পানামা সিটি উত্তর আর দক্ষিণকে পৃথক করেছে। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসগুলো। এরপর আমরা বলছিলাম যে বলো কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? বাংলাদেশের উপর দিয়ে গেছে। কোন জেলার উপর দিয়ে বলো? আমরা একটু দেখি কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? আমাদের জেলার উপর দিয়ে গেছে, ফরিদপুরের উপর দিয়ে গেছে। ফরিদপুরের উপর দিয়ে গেছে। তোমরা একটু দেখবা বাংলাদেশের ম্যাপটা আছে না, যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে, কোন বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে গেছে। ওকে, বলো সিদ্ধায়িত রাষ্ট্র কয়টা আছে ভাইয়া? সিদ্ধায়িত রাষ্ট্র কতটা আছে? 2টা। ভেরি গুড। বলো আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? জনসংখ্যা এবং আয়তনে উভয়ই বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? পড়েছিলাম পোপদের দেশ, ভ্যাটিকান সিটি। ভেরি গুড। আচ্ছা আমি যদি বলি গোবি মরুভূমি, গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? গোবি মরুভূমি, এই ফেসবুকে যারা আছে তোমরা একটু লেখো। তাহলে দেখো ভাইয়া তোমাদের ম্যাপ পড়ার সিস্টেম হচ্ছে যখন যেভাবে পড়বা। বলো 9 ড্যাশ লাইন কোন দেশ এঁকেছেন? আমার বাসা ফরিদপুর না রে। 9 ড্যাশ লাইন কোন দেশ? চায়না। তো কোন সাগরে ভাইয়া? দক্ষিণ চীন সাগরে। বলো নিউ সিল্ক রোড বা সিল্ক রোড, এই যে সিল্ক রোডটা, এটা নতুন ভাবে আবার চীন নির্ণয় করতে যাচ্ছে। সব চায়না, তাই না? চীন। বলো বিশ্বের সবচেয়ে সরু দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে সরু দেশ? ওকে, বলো বিশ্বের সবচেয়ে বড় উপসাগর কোনটি? বে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগর কোনটি? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। বলো
সবই পারো এখন। মোটামুটি ম্যাপ থেকে সবই পারবা। বলো ৩৮ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে পৃথক করেছে? ৩৮ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আচ্ছা বলো ৪৯ যুক্তরাষ্ট্র এবং কানাডাকে কত ডিগ্রি অক্ষরেখা পৃথক করেছে? ৪৯ ডিগ্রি অক্ষরেখা। এই তো মোটামুটি শিখে গেছো তো। বলো, আচ্ছা একটা মজার বিষয় বলি, এই বলো। আ ধরি সব পারবা। জিএমটি অপেক্ষা বাংলাদেশ, জিএমটি অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা প্লাস? কত ঘন্টা প্লাস? ৬ ঘন্টা। এই তো মাশাআল্লাহ মোটামুটি তোমরা শিখে গেছো। এরপরে তোমরা যখনই কোনো দেশ পড়বা, একেকটা আমার পরামর্শতে একেকটা মহাদেশ পড়বা। পড়ার সিস্টেমটা বলে যাই, তুমি এভাবে ম্যাপটা সাথে করে নিয়ে ইন্টারন্যাশনাল পড়তে হবে। সাপোজ তুমি এশিয়া মহাদেশ পড়তেছো, এশিয়া মহাদেশ। তাহলে দক্ষিণ এশিয়ান দেশগুলো তুমি যখন পড়বা একটু ম্যাপে দেখবা যে দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনগুলো। দূরপ্রাচ্য বলতে কোন ৫ টা দেশ আছে? চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। দূরপ্রাচ্য মানে এটা দূরের প্রাচ্য। হ্যাঁ? তারপরে মিডল ইস্ট বলতে কোন দেশগুলোকে বোঝাচ্ছে? যখন পড়বা আশেপাশের ম্যাপটা একটু দেখবা। এই দেশের পরে এই দেশ, এই দেশের পরে এই দেশ। এবার একটু চোখ বন্ধ করে এই দেশগুলো মিলানোর চেষ্টা করবা যে এইটার পরে এটা আছে, এটার পরে এটা আছে। এর পাশে এই সাগর অবস্থিত। এর পাশে এই প্রণালী অবস্থিত। তখন তোমার আর ওই ছন্দ-টন্দ আর কিছুই লাগবে না। তুমি ম্যাপ থেকেই সব পারবা। ঠিক আছে? ওকে, তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যাও। তোমাদের যারা বই পাওনি রেটিনা থেকে কালেক্ট করতে পারবে এবং অবশ্যই তোমরা এই ম্যাপটা পেয়ে যাবে সুন্দর আকর্ষণীয় রেটিনা ম্যাপটা। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।